তাহলে সবাইকে স্বাগত আমাদের এমবি কোচিং ক্লাসে। আমরা যে স্পোর্টস ম্যানেজমেন্ট ইন ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস যে বিষয়টা আমরা পড়ছিলাম, আজকে আমাদের ঠিক তার দ্বিতীয় দিনের ক্লাস। আমরা প্রথম দিনের ক্লাসে আমরা কি করেছিলাম? প্রথম দিনের ক্লাসে আমরা সাব ইউনিট 1, 2 and 3 আমরা শেষ করেছিলাম। আজ আমরা যেটা পড়বো, আজ আমাদের হচ্ছে বাকি যে সাব ইউনিট কটা আছে সেই সমস্ত সাব ইউনিট গুলোকে আমরা শেষ করব। যেমন হচ্ছে ইউনিট 4, 5, 6, 7 and 8। এখন এর আগের দিন স্পোর্টস ম্যানেজমেন্ট কি, স্পোর্টস ম্যানেজমেন্ট কিভাবে কাজ করে, সমস্ত কিছুই আমরা বলেছিলাম। আমাদের ফার্স্ট যে সাব ইউনিট 4 আছে, সুপারভিশন আছে। ইউনিট 5 এ আছে ফ্যাসিলিটি ম্যানেজমেন্ট। ইউনিট 6 এ আছে রোল অফ স্পোর্টস ম্যানেজার। ইউনিট 7 এ আছে ইভেন্ট ম্যানেজমেন্ট। ইউনিট 8 এ আছে পাবলিক রিলেশন। এই বিষয়গুলোকে একদম তোমরা সবই জানো। এই বিষয়গুলোকে আরেকটু আমরা নেট সেটের মতো করে আমরা একটুখানি পড়াশুনো করার চেষ্টা করি। তাহলে আমরা ইউনিট ধরে ধরে যেভাবে পড়ছিলাম সেই মতো করে আমরা পড়াটা পড়ি। এবং আমাদের যে আজকে যে প্রথমে আমরা যেটা দিয়ে শুরু করব, একদম সেটা হচ্ছে কি ইউনিট 4 সুপারভিশন। সিলেবাসটা আমরা যদি দেখি, অবজেক্টিভ, প্রিন্সিপাল অ্যান্ড ইম্পর্টেন্স অফ সুপারভিশন, টেকনিক অফ সুপারভিশন, ডিউটিস অ্যান্ড রেসপন্সিবিলিটি অফ সুপারভাইজার। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে সবার আগে জানা দরকার আমাদের সুপারভিশন বলতে কি বুঝি। সিম্পল দেখো, আমরা সুপারভিশন মানে কোনো একটা কাজ যখন চলে তখন কোনো একজন সুপারভাইজার থাকে বা একজনকে দায়িত্ব দেওয়া হয়, তিনি তার কাজ কি হয়, সেই কাজটা ঠিক মতো হচ্ছে কিনা, সেই কাজটা সঠিকভাবে হচ্ছে কিনা, সেটাকে সুন্দরভাবে গাইড করা ঠিকভাবে কাজটা করার জন্য, এবং সেই কাজটা যাতে খুব দ্রুত নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পূর্ণ করা সম্ভব হয়, যাতে কোনো রকম সমস্যার উদ্ঘটন না হয়, সেটাই হচ্ছে সুপারভিশন। সিম্পল কি, সুপারভিশন হচ্ছে একটা মেথড, একটা পদ্ধতি, যার মাধ্যমে কি করি আমরা কোনো কিছুকে অবজার্ভ করি, একটা কাজ হচ্ছে সেটাকে ভালো করে দেখি এবং সেটাকে কি করি, গাইড করি, এবং সঠিকভাবে আমরা সেটা ইভ্যালুয়েট করি, সেটাকে মূল্যায়ন করার চেষ্টা করি যে কাজটা ঠিক মতো হচ্ছে কি হচ্ছে না। এবং যত যে আমাদের যে ওখানে কর্মচারী বা সমস্ত যে মানুষ যে একটা কাজকে উদ্দেশ্য করে লক্ষ্য করার জন্য যে কাজ করছে, একটা ইভেন্ট ম্যানেজমেন্ট বা কোনো একটা টুর্নামেন্ট হবে, সেখানে অনেকগুলো গ্রুপ বা অনেকগুলো ক্যাটাগরি, অনেকগুলো বা আমরা কি বলবো, অনেকগুলো কমিটিতে ভাগ করি। এবং প্রত্যেকটা কমিটি তার ঠিক মতো দায়িত্ব পালন করছে কিনা একজনকে অবজার্ভ করার দায়িত্ব দেওয়া হয়, যে তুমি এই ব্যাপারটাকে সঠিকভাবে অবজার্ভ করো এবং সবাইকে সঠিকভাবে গাইড করো, যাতে আমরা আমাদের যে লক্ষ্য সেই লক্ষ্যটাকে ঠিকভাবে পৌঁছাতে পারি। এখন এই সুপারভিশন মানে কিন্তু এখানে তখন লেখা আছে, সুপারভিশন ইজ নট কন্ট্রোল। এটা কিন্তু কন্ট্রোল করা তার কাজ না। এটা কি করে? ইট ইজ গাইডেন্স অ্যান্ড ইমপ্রুভমেন্ট ওরিয়েন্টেড। ভেরি গুড পয়েন্ট। কারণ সুপারভিশনের মূল কথা সেটাকে ভালো করে অবজার্ভ করে সঠিক গাইডেন্স দেওয়া। কেন গাইডেন্স দেওয়া? কারণ আমি একটা লক্ষ্যকে অ্যাচিভ করার জন্য এই কাজটাই করছি, তাহলে সেটা যাতে আমি সঠিকভাবে অ্যাচিভ করতে পারি। সেই জন্য এখানে মিনিং এ লেখা আছে, দেখো, সুপারভিশন মিন অবজার্ভিং, গাইডিং অ্যান্ড ইভ্যালুয়েটিং দ্য অ্যাক্টিভিটি অফ সাবঅর্ডিনেট অর স্টাফ। সাবঅর্ডিনেট মানে এই যে একটা কাজ যে বিভিন্ন সাব কমিটি থাকে, গ্রুপ থাকে, তাদের ভিতর করবে, টু এনশিওর দ্যাট অর্গানাইজেশন গোল মানে আমরা যে কাজটাকে করতে চাইছি, কোনো একটা অর্গানাইজেশন মানে কোনো একটা তো সংস্থা সেই কাজটাকে করছে, সেগুলো অনেকগুলো মানুষ সমারোহে বিভিন্ন কমিটি বিভিন্ন কাজ করছে। কেউ ধরো ইকুইপমেন্টের দায়িত্বে আছে, কেউ ধরো অফিসিয়ালের দায়িত্ব আছে, কেউ ধরো আদার্স অফিস ম্যাটেরিয়ালের দায়িত্ব আছে। তাহলে প্রত্যেকের মধ্যে একটা কোঅর্ডিনেশন তৈরি করা এবং সেটাকে সঠিকভাবে গাইড করা অ্যান্ড অ্যাচিভ করবো ওই গোলটাকে এফেক্টিভলি অ্যান্ড এফিসিয়েন্টলি, যাতে ওই লক্ষ্যটাকে আমরা খুব সুন্দরভাবে স্বল্প নির্দিষ্ট সময়ের ভিতর সেটাকে আমরা অ্যাচিভ করতে পারি। এটাই হচ্ছে সুপারভিশন। তাহলে সিম্পল, সুপারভিশন কি কাজ করছে? সুপারভিশন যেটা হচ্ছে আমাদের এক অবজার্ভ করছে, গাইড করছে, ইভ্যালুয়েট করছে। মাথায় রাখতে হবে, ইজ নট কন্ট্রোল। সুপারভিশন কিন্তু কোনো কিছুকে কন্ট্রোল নিয়ন্ত্রণ করবে না, কিন্তু কি করবে, সেটাকে গাইড করবে, সঠিক গাইডেন্স দেবে ফর ইমপ্রুভমেন্ট, পারফরমেন্স ওরিয়েন্টেড মানে পারফরমেন্স বা গোল ওরিয়েন্টেড, যে গোলটাকে লক্ষ্য রাখার জন্য কাজটা করা হয়েছে সেটাকে অ্যাচিভ করতে কিন্তু সুপারভিশন সাহায্য করে। এখন এর কতগুলো অবজেক্টিভ আছে। অবজেক্টিভ গুলো কি কি? দেখো, এখানে যদি আমরা অনেকগুলো লিখেছি, আমরা যদি একটু আমাদের মতো করে বলি, টু ইমপ্রুভ কোয়ালিটি অফ টিচিং অ্যান্ড লার্নিং ইন ফিজিক্যাল এডুকেশন। যেহেতু আমরা শারীর শিক্ষার বিষয় নিয়ে পড়ছি, তাহলে মূলত কি করছে,
আমাদের যে এই আমরা টিচিং দিচ্ছি বা কোচিং দিচ্ছি তার কোয়ালিটিকে সঠিকভাবে ইমপ্রুভ করবে। কারণ আমি যদি সুপারভিশন ঠিক হচ্ছে কি হচ্ছে না, যদি এটা দেখার কোনো লোক থাকে, আমি তাহলে তো ভুল পথে পরিচালিত হওয়ার প্রবণতা থাকে। তাহলে সঠিকভাবে যদি সুপারভিশন থাকে তাহলে তোমার ভুলগুলোকে আইডেন্টিফাই করতে সাহায্য করবে, করে তোমাকে সঠিক দিক নির্দেশনা করতে সাহায্য করবে। তারপরে কি হবে, আমাদের কোয়ালিটি অফ টিচিং ডেভেলপ হবে। আর কি হবে, টু প্রোভাইড গাইডেন্স সাপোর্ট টু টিচ অ্যান্ড কোচ। এই যে সঠিকভাবে যে কি করবে, গাইডেন্স করবে, সহায়তা প্রদান করবে, সাহায্য করবে। কিসের সাহায্য করবে, শিক্ষকদেরও সাহায্য করবে, অ্যাজ ওয়েল অ্যাজ কোচদেরও সাহায্য করবে সঠিকভাবে সুপারভাইজার। আর কি করবে, টু এনশিওর প্রপার ইউটিলাইজেশন অফ হিউম্যান অ্যান্ড ম্যাটেরিয়াল রিসোর্স। এই যে যে সমস্ত সম্পদগুলো আছে সেগুলোকে সঠিক ব্যবহার এবং সেগুলোকে সঠিক রক্ষণাবেক্ষণ করতে সাহায্য করবে সুপারভিশন। আর কি করবে, টু ইভ্যালুয়েট এফেক্টিভনেস অফ ইনস্টিটিউশনাল প্রোগ্রাম। এই যে আমরা যে কোনো পাঠ্যক্রম বা আমাদের যে কার্যক্রমের যে সমস্ত প্রোগ্রামগুলো আছে সেই প্রোগ্রামে যদি আমরা সঠিকভাবে সেটাকে যদি আমরা সুপারভাইজ করতে পারি তাহলে সেই স্মুথলি সেই প্রোগ্রামটা রান করবে। স্মুথলি প্রোগ্রাম রান করা মানে কি, যে আমাদের এডুকেশনাল যে অবজেক্টিভ গুলো আছে সেগুলোকে সঠিকভাবে পূর্ণ করতে সাহায্য করবে। আর কি করবে, টু আইডেন্টিফাই উইকনেস অ্যান্ড প্রোভাইড রিমেডিয়াল মেজার। ভেরি গুড। এই সুপারভিশনের মাধ্যমে কি করবে, আমাদের কোন কোন জায়গাগুলো ঘাটতি আছে, দুর্বল জায়গাগুলোকে আমাদের চিহ্নিত করতে সাহায্য করবে, এবং সেই জায়গাগুলোকে শুধুমাত্র যে চিহ্নিতই হবে এমন নয়, তার যে সংশোধন কিভাবে করা যাবে, সেখান থেকে কিভাবে ইমপ্রুভমেন্ট করা যাবে, সেই সুপারভিশনের মাধ্যমে সেই রাস্তাটা খুঁজে বের করতে সাহায্য করে। আর কি আছে, টু ফস্টার প্রফেশনাল গ্রোথ অ্যান্ড মোটিভেটিং অ্যামং স্টাফ। ইয়েস, এই সুপারভিশন যদি সঠিক হয় তাহলে কি হবে, আমাদের যে পেশাগত বিকাশ সেগুলোকে বৃদ্ধি করতে সাহায্য করবে, এবং এর ফলে আমাদের কি হবে, টু মেনটেন ডিসিপ্লিন, কোঅর্ডিনেশন, কমিউনিকেশন। এর ফলে আমাদের একটা টিম ওয়ার্ক, গ্রুপ ডাইনামিক, সবার সাথে একটা শৃঙ্খলা বজায় থাকবে, সবার সাথে একটা সমন্বয় থাকবে, যোগাযোগ বজায় থাকবে ভালো করে। তাহলে দেখো সুপারভিশন যদি না থাকে তাহলে এই যে প্রবলেম গুলো যেগুলো অবজেক্টিভ আমরা বললাম, এই দিকগুলো সমস্যাগুলো হতে পারতো। যদি এই দিকগুলো সমস্যা হতে পারতো তাহলে কি আমাদের কোনো যে অ্যাচিভ বা কোনো যে একটা গোল, যে লক্ষ্যটাকে তো করার জন্য আমাদের ম্যানেজমেন্টের দরকার হয়, সঠিক প্ল্যানিং দরকার হয়। এখন ওই প্ল্যানিং মাফিক ঠিক মতো কাজ হচ্ছে কিনা সেটা দেখার জন্য আমাদের কি দরকার, সুপারভাইজ করা দরকার, যে আমার কাজটা ঠিক মতো প্রোগ্রেসিভ হচ্ছে কি হচ্ছে না, আমার কাজটা ঠিক মতো হচ্ছে কি হচ্ছে না, সেটাকে কি করবে, সঠিকভাবে গাইডেন্স দেবে। হ্যাঁ, সঠিকভাবে গাইডেন্স দেবে কেন, পারফরমেন্সকে ইমপ্রুভ করার জন্য বা কোনো একটা গোলকে অ্যাচিভ করার জন্য। সেটাই হচ্ছে সুপারভিশন। এর কতগুলো প্রিন্সিপাল আছে, এই প্রিন্সিপাল গুলো মেনে সেই সুপারভিশনটা করা দরকার। ফার্স্ট দেখো, প্রিন্সিপাল অফ কোঅপারেশন। ভেরি গুড। কোঅপারেশন মানে কি, পরস্পরের সহযোগিতা করা। এমন নয় যে আমি সুপারভাইজার মানে সুপারভাইজারের দায়িত্ব তোমার পড়ে গেল মানে তুমি তোমার যে স্টাফ আছে তাদের সাথে তুমি রুড ব্যবহার করছো, খারাপ ব্যবহার করছো, তাহলে কি তোমার যে অ্যাচিভ বা যে গোল সেটা কি তোমার সাকসেস হবে, কখনোই হবে না। সবার সাথে কি করতে হবে, এখানে বরঞ্চ বলেছে কি, সুপারভাইজার শুড ওয়ার্ক কোঅপারেটিভলি উইথ স্টাফ, নট অথরাইজেশন। হ্যাঁ, মানে তুমি কোনো কর্তৃত্ব দাদাগিরি এগুলো ফলানো চলবে না। ওখানে সবার সাথে তোমার যে আদার্স যে স্টাফ মেম্বার আছে সবার সাথে একটা সমন্বয়, একটা বন্ডিং তৈরি করতে হবে, তাহলে কিন্তু একটা স্মুথলি কোনো কাজকে পারফর্ম করবে। প্রিন্সিপাল অফ ডেমোক্রেটিক লিডারশিপ। ইয়েস, ডেমোক্রেটিক মিনস সবার সর্বমত গ্রহণ করে কোনো কিছুকে সিদ্ধান্ত নিতে হবে। তবেই তো একটা কাজ যদি সুস্থভাবে করতে চাই সেখানে সবার মতামতের গুরুত্ব দিতে হবে। তাহলে এই যে সুপারভিশনের কিন্তু নীতির মধ্যে একটা অন্যতম নীতি কি, প্রিন্সিপাল অফ ডেমোক্রেটিক লিডারশিপ। ডেমোক্রেটিক মানে যেখানে সবার মতামতের একটা সমান সুযোগ, ইকুয়াল অপরচুনিটি দেওয়া হবে। প্রিন্সিপাল অফ ইম্পার্সিয়ালিটি। ইম্পার্সিয়ালিটি মানে কি, কারো প্রতি, তোমার কোনো বন্ধু হতে পারে, বান্ধব হতে পারে, পরিচিত কেউ হতে পারে, তার কথা মতো কোনো কাজ পরিচালনা করা চলবে না। এখানে পক্ষপাতহীন আচরণ করতে হবে, নিরপেক্ষ নিজেকে বজায় রেখে কিন্তু সুপারভাইজ করতে হবে। অনেক সময় হয় না, কোনো একটা কাজ ধরো তোমাকে একটা, তোমরা যখন বিপিএড এমপিএড করেছিলে বিভিন্ন সময় বিভিন্ন প্রোগ্রামে তোমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল বা তোমাকে লিডার করে দেওয়া হয়েছিল সমস্ত কাজটা ঠিকভাবে হচ্ছে কিনা সুপারভাইজ করা। অনেক সময় এসে কমপ্লেন করে, স্যার ওই যে লিডারকে দিয়েছেন, লিডার ঠিক মতো কাজ করছে না, ও ও যেটা বলছে সেটাই শুনছে। এই ধরনের কমপ্লেন আমাদের মধ্যে অনেক সময় আসে। তাহলে কি হচ্ছে, যে তোমাকে যেটা দায়িত্ব দেওয়া হলো তোমাকে সেই দায়িত্বটাকে মেনটেন করতে গেলে কি করতে হবে, একদম তোমাকে নিরপেক্ষ হতে হবে। তোমাকে নিরপেক্ষ ভাবে সবার সাথে তোমাকে একই রকম ইকুয়াল অপরচুনিটি দিয়ে সবার সাথে তোমাকে একটা ডেমোক্রেটিক নেচার কিন্তু বজায় রাখতে হবে। আর কি হবে,
প্রিন্সিপাল অফ ফ্লেক্সিবিলিটি, ইয়েস। তোমাকে কি হবে, একটু ফ্লেক্সিবল নেচার তৈরি করতে হবে, কারণ কারণ বিভিন্ন পরিস্থিতির সাপেক্ষে তোমাকে হয়তো সেটাকে কিছু পরিবর্তন বা কিছু চেঞ্জেস করতে হতে পারে, সেই জায়গাটাকে মাথায় রাখতে হবে। আর হচ্ছে প্রিন্সিপাল অফ ইমপ্রুভমেন্ট, নট ফল্ট ফাইন্ডিং। হ্যাঁ, এই যে সুপারভিশনের আর একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে এটা শুধুমাত্র যে তুমি অন্য গ্রুপের কমিটির ভুল খুঁজে টেনে এনে বের করবে, না, কখনো সেটা কাজ না। সুপারভিশনের মূল কাজ হচ্ছে ইমপ্রুভ করা পারফরমেন্সটাকে, বা যে গোলটাকে অ্যাচিভ করার যে মাধ্যম, সেই জায়গাটাকে ডেভেলপ। এক্ষেত্রে কিন্তু যে অন্য অন্য সাব কমিটি বা অন্য কারোর যে ভুলগুলো, সেগুলোকে আইডেন্টিফাই করা না, সেই ভুলগুলোকে রেকটিফাই করা, এটা কিন্তু সুপারভিশনের অন্যতম প্রিন্সিপাল। আর একটা হচ্ছে কি প্রিন্সিপাল অফ কন্টিনিউটি, ইয়েস। কারণ কন্টিনিউটি মানে কি, এই যে তুমি সুপারভাইজ করছো একটা কাজ, সেটা কি একটা টুর্নামেন্ট হবে, ধর একটা ইন্টারমোল কম্পিটিশন, ছেড়ে দাও, আমরা ধরো একটা ন্যাশনাল লেভেল কম্পিটিশন বা ওয়েবসাইট মিট বা ইন্টারন্যাশনাল কম্পিটিশন যাই বলি না কেন, সেটা কি একদিনের প্রোগ্রাম না তো, সেটা তাদের দীর্ঘদিন ধরে প্রোগ্রাম হয়। একটা টুর্নামেন্ট অর্গানাইজ করতে গেলে তার বিভিন্ন কমিটি তৈরি করা, তার বিভিন্ন খেলার মাঠ রেডি করা, ইকুইপমেন্ট রেডি করা, অন্যান্য টিমগুলোর সাথে যোগাযোগ করা, তাহলে কি একটা কন্টিনিউয়াস প্রসেস। তাহলে এই যে প্রিন্সিপালের মধ্যে কন্টিনিউয়াস প্রসেস এভরিডে তোমাকে সুপারভাইজ করে তোমাকে দেখতে হবে যে তোমার কাজের অগ্রগতি ঠিকঠাক মতো আছে কিনা, সেই জন্য বলছে প্রিন্সিপাল অফ কন্টিনিউটি। আর প্রিন্সিপাল অফ সায়েন্টিফিক অবজারভেশন, ইয়েস, একদম। যেগুলো তুমি অবজার্ভ করবে বা ইভ্যালুয়েট করবে পারফরমেন্স, সেগুলোকে একদম ভালো করে পর্যবেক্ষণ করবে এবং তথ্য ভিত্তিক যাতে সেগুলোকে মূল্যায়ন করা যায়। কোনো জন্য এমনি তোমার কারো ইচ্ছা হলো সেই মতো করে না হয়ে, যাই কিছু করো সেগুলোর জন্য এভিডেন্স বেসড লার্নিং হয়, সেদিকে মাথায় রাখবে। এই হচ্ছে মূলত আমাদের অবজারভেশনের অবজেক্টিভ। এখন এরপরে যদি আমরা ইম্পর্টেন্স দেখি, যে সুপারভিশনের প্রয়োজনীয়তা কি, গুরুত্বটা কোথায়, গুরুত্বটা কোথায়, এনশিওর করবে ইমপ্রুভমেন্ট টিচিং এন্ড কোচিং, ইয়েস। এটা টিচিং অ্যান্ড কোচিং এর এটাকে গুণগত মান ডেভেলপ করতে সাহায্য করবে, হেল্প করবে মেনটেন ডিসিপ্লিন এফিসিয়েন্সি, ইয়েস, শৃঙ্খলা এবং কার্যক্ষমতা বজায় রাখবে। কারণ যদি আমাদের প্রত্যেকের মধ্যে যদি কোঅর্ডিনেশন বজায় থাকে, তাহলে কি, কোঅর্ডিনেশন থাকলে সবার মধ্যে একটা শৃঙ্খলা বজায় থাকবে, এবং শৃঙ্খলা যদি বজায় থাকে তাহলে কি হবে, আমাদের পারফরমেন্স ডেভেলপ হবে। আর কি হবে, বিল্ড করবে কোঅর্ডিনেশন এবং স্টাফ মেম্বার, ইয়েস। যে সমস্ত যে স্টাফ মেম্বারের মধ্যে যখনই আমাদের মধ্যে এই সঠিকভাবে আমরা কোঅর্ডিনেট করব, তাহলে কি হবে, একটা সমন্বয় একটা সবার মধ্যে গড়ে তুলবে। আর কি হবে, প্রফেশনাল গ্রোথ হন, ডেভেলপমেন্ট হবে। আর হচ্ছে অ্যাচিভমেন্ট ইনস্টিটিউশনাল অবজেক্টিভ, ইজিলি তার ফলে কি হবে, যে কোনো একটা গোলকে অ্যাচিভ করা সম্ভব হবে। এখন আর কি করবে, প্রিভেন্ট করবে ওয়েস্ট অফ টাইম, সময়, এই যে বলছিলাম বারবার, যে সময়ের মধ্যে কাজটাকে শেষ করা। যদি কোঅর্ডিনেশন না থাকে, যদি সঠিকভাবে সুপারভাইজ না করা হয়, তাহলে একটা নির্দিষ্ট কাজ নির্দিষ্ট সময় শেষ হবে, হবে না। আর কি হবে, এনশিওর করবে মোরাল অ্যান্ড মোটিভেশন, আমাদের মধ্যে একটা মনোবল এবং আমাদের মধ্যে একটা আত্মবিশ্বাস, একটা প্রেরণা, একটা মোটিভেশন, সেটাকে ডেভেলপ করতে সাহায্য করবে। And এগুলো তো গেল সুপারভিশনের অবজেক্টিভ। এখন এই সুপারভিশনের টেকনিক গুলো কি কি, সুপারভিশনটা করবো কি করে। ফার্স্ট হচ্ছে কি, অবজারভেশন টেকনিক। অবজারভেশন টেকনিকের মধ্যে কি আছে, এই যে ভিজিটিং ক্লাস, প্লেগ্রাউন্ড, ইভেন্ট, অবজার্ভ পারফরমেন্স এক্সেট্রা। মানে কি, যে সুপারভাইজার, মানে কি, যে সুপারভাইজারের দায়িত্ব থাকবে, সে কি করবে, ভিজিট করবে, মাঝে মধ্যে ক্লাসে ভিজিট করবে, প্লেগ্রাউন্ডে ভিজিট করবে, বিভিন্ন ইভেন্ট হচ্ছে কিনা সেগুলোকে ভালো করে পর্যবেক্ষণ করবে, কাজটাকে ঠিক মতো হচ্ছে কিনা সেটাকে দেখা। তাহলে ফার্স্ট টেকনিকের প্রথম টেকনিক কি, অবজারভেশন টেকনিক, সমস্ত কিছুকে ঠিক মতো অবজার্ভ করতে হবে। আর কি করতে হবে, ইন্ডিভিজুয়াল কনফারেন্স, ইয়েস, যে বিভিন্ন যে ব্যক্তির মধ্যে থাকবে, বিভিন্ন যে স্টাফ মেম্বার থাকবে, কোঅর্ডিনেটর থাকবে, সবার সাথে কি হবে, পার্সোনাল ইন্টারাকশন করতে হবে। সেটা হতে পারে ফিজিক্যাল এডুকেশনের ক্ষেত্রে হতে পারে শিক্ষক, হতে পারে কোচ, সবার সাথে কি হবে, ওয়ান টু ওয়ান, ফেস টু ফেস ইন্টারাকশন করতে হবে। ব্যক্তিগত সাক্ষাতে কি হয়, সমস্ত কাজ সমস্ত প্রবলেম সুস্থভাবে সমাধান হয়। তাহলে ফেস টু ফেস কনফারেন্স করতে হবে, গ্রুপ মিটিং করতে হবে স্টাফ মেম্বারদের সাথে। হ্যাঁ, এই যে ডেমোক্রেটিক বলছিলাম, ডেমোক্রেটিক আমরা কখন বলবো, যখন সর্বমত সম্মত হয়ে কোনো একটা সিদ্ধান্ত উপনীত হয়। তাহলে সর্বমত সিদ্ধান্ত উপনীত হতে গেলে কি, আমাদের স্টাফ মেম্বারদের সাথে গ্রুপ মিটিং করতে হবে বারবার। আর কি করতে হবে, ডেমনস্ট্রেশন অফ দ্য লেসন, সেই যে নতুন যে ডেমনস্ট্রেশন, মানে কি, ধরো নতুন কোচ বা নতুন যে টিচিং স্টাফ থাকবে বা নতুন কোনো কাজ, নতুন কোনো মেম্বারদের কি হবে, সঠিকভাবে কাজটা কিভাবে হবে সেটাকে সঠিকভাবে উপস্থাপন করে দেখানো প্রয়োজন, ঠিকভাবে ডেমনস্ট্রেশন করতে হবে। আর কি করতে হবে, মাঝে মধ্যে বিভিন্ন ওয়ার্কশপ সেমিনার করতে হবে, আর রেকর্ড আর রিপোর্ট করতে হবে, যে ঠিক মতো কাজটাকে হচ্ছে কিনা, তার প্রয়োজনীয় নথিপত্র রাখতে হবে, সেগুলোকে সঠিকভাবে রেকর্ড করতে হবে।
আর ফলো আপ দ্য সুপারভিশন। ফলো আপ মানে কি, একদম ডে বাই ডে সেটাকে অগ্রগতির মূল্যায়ন করতে হবে, যে আজ আমাদের এই কাজটা হলো, আগামীকাল এটা হবে, এটা ডে বাই ডে কি প্রোগ্রেস হচ্ছে কি হচ্ছে না সেটাকে ঠিকভাবে দেখতে হবে। এই হচ্ছে মূলত যে সুপারভিশনের যে টেকনিক। একজন সুপারভাইজার যদি ধর তোমাকে কোনো কিছু সুপারভাইজ করতে দেওয়া হলো, তাহলে কোন দিকগুলো মাথায় রেখে তুমি সেই কাজটাকে সুপারভাইজ করবে। তাহলে সিম্পল দেখো, অবজারভেশন, প্রথমে অবজার্ভ করছো, প্রত্যেকের সাথে ইন্ডিভিজুয়াল মিট করছো, গ্রুপ মিট করছো, এবং নতুন মেম্বারদের কি করছো, ডেমনস্ট্রেশন দিয়ে দেখাচ্ছ, মাঝে মধ্যে ওয়ার্কশপ সেমিনার করছো, রেকর্ড এবং সেগুলোকে সঠিকভাবে রিপোর্ট করছো, এবং লাস্টলি কি করছো, ফলো অফ দ্য সুপারভিশন, অগ্রগতি হচ্ছে কিনা সেটা স্পেসিফিক মূল্যায়ন। এরপরে যদি আমরা আমরা একটা আসি যে ডিউটিজ অ্যান্ড রেসপন্সিবিলিটি অফ দ্য সুপারভাইজার। এতক্ষণ আমরা সুপারভিশন করছিলাম, তাহলে সুপারভিশনটা কে করছে, অ্যাজ এ সুপারভাইজার করছে। তাহলে এই সুপারভাইজারের কি কি দায়িত্ব এবং কর্তব্য থাকবে, সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে প্ল্যানিং। ইয়েস, সুপারভাইজারের কাছে যদি প্ল্যানিং না থাকে, কাজটা কিভাবে হবে, কখন হবে, হ্যাঁ কোন সময় হবে, কিভাবে করা দরকার, কার পরে কি হবে, প্রত্যেকটা কিছু যদি সুপারভাইজারের কাছে সঠিক প্ল্যানিং না থাকে, তাহলে কি কাজটা সুস্থভাবে হবে, হবে না তো। তাহলে সবার আগে কি করতে হবে, অ্যাজ এ সুপারভাইজারের অন্যতম দায়িত্বের মধ্যে হচ্ছে, প্রধান দায়িত্ব হচ্ছে তাকে প্ল্যানিং করতে হবে ঠিকভাবে। কি করবে দেখো, ডেভেলপ অ্যানুয়াল প্ল্যান বা টাইম টেবিল বা সুপারভিশন অফ দ্য শিডিউল। কোন সময় কি হচ্ছে, এভরিথিং সমস্ত কিছু প্ল্যান মাফিক তাকে করতে হবে। 2 নম্বর কি হচ্ছে, অবজারভেশন করতে হবে। ইয়েস, এভরিথিং কাজ ঠিক মতো হচ্ছে কিনা নিয়মিত সেটাকে অবজার্ভ করতে হবে, যে টাইম টেবিল বা যে প্ল্যানিং করেছে সেই প্ল্যান মাফিক কাজটা হচ্ছে কিনা সেটাকে অবজার্ভ করতে হবে, সঠিকভাবে গাইডেন্স করতে হবে, সঠিকভাবে সমস্ত কাজগুলোকে ইভ্যালুয়েশন করতে হবে, এবং সঠিকভাবে কোঅর্ডিনেশন, সবার ভিতর বন্ডিং আছে কি আছে না, টিচার হতে পারে, কোচেস হতে পারে, আদার স্টাফ মেম্বারদের সবার মধ্যে কি করতে একটা কোঅর্ডিনেশন আছে কিনা। আর কি করবে, সবাইকে মোটিভেট করতে হবে। আর কি করতে হবে, রেকর্ড অ্যান্ড কিপিং, সেগুলোকে ঠিকভাবে রেকর্ড করতে হবে, এবং রিপোর্টিং টু দা অথরিটি। যে সুপারভাইজার থাকবে তার কাজ কি, এই সমস্ত কাজগুলোকে নিয়ে এবার তার যে হায়ার অথরিটি আছে তার হায়ার অথরিটিকে সাবমিট করতে হবে। এই দেখো ডে বাই ডে কাজগুলো এইভাবে প্রোগ্রেসিভ হচ্ছে। আর ফলো আপ দ্য অ্যাকশন, সেই মতো করে অ্যাকশন নিতে হবে, যদি কিছু রেক্টিফিকেশন থাকে সেগুলোকে রেক্টিফিকেশন করে। এই হচ্ছে মূলত ইউনিট 4 যে তোমাদের সুপারভিশন নিয়েছিল, সেই সুপারভিশনের কথা। বলো, এই সুপারভিশন নিয়ে কোনো কথা আছে? যদি না থাকে আমরা সুপারভিশন নিয়ে বেশ কিছু No, sir. কতগুলো এমসিকিউ আছে, তোমরা একটু বলার চেষ্টা করো। ফার্স্ট প্রশ্ন, দ্য মেন পারপাস অফ সুপারভিশন ইন ফিজিক্যাল এডুকেশন ইজ। মেন পারপাস অফ সুপারভিশন ফিজিক্যাল এডুকেশন ইজ বলতে কি বোঝো? Option B. অপশন বি, To ভেরি গুড। guide, support, গাইড, and সাপোর্ট improve. অ্যান্ড ইমপ্রুভ টিচিং লার্নিং প্রসেস। কোশ্চেন নাম্বার 2, which of the following not objective of supervision? Not objective of supervision কি হবে? Option B. Fall and finding and and punishment, কারণ ফল্ট খোঁজা punishment. কি সুপারভিশনের লক্ষ্য না, সুপারভিশনের লক্ষ্য কি পারফরমেন্সকে ইমপ্রুভ করা। এরপর আসছে কোশ্চেন নাম্বার 3, সুপারভিশন ইজ এ কন্টিনিউয়াস প্রসেস অফ গাইডেন্স এন্ড ইমপ্রুভমেন্ট। দিস স্টেটমেন্ট সাপোর্ট হুইচ প্রিন্সিপাল? কন্টিনিউয়াস প্রসেস অফ গাইডেন্স এন্ড ইমপ্রুভমেন্ট, হুইচ প্রিন্সিপাল? So continuous. Authority. Continuity. Authority. Authority. কেন অথরিটি হবে? সুপারভিশন ইজ এ Guidance. কন্টিনিউয়াস প্রসেস। হ্যাঁ স্যার কন্টিনিউটি। Continuity. অবশ্যই কন্টিনিউটি, কারণ সুপারভিশন কি করবে, কন্টিনিউয়াস প্রসেস তো একটা, কোনো পারফরমেন্স ইমপ্রুভ করতে গেলে। Observation of classroom or field activity is an example of. Observation of classroom or field activity is an example of Supervision. Supervision technique. supervision. A supervisor act as a supervisor কি রোল প্লে করে? Controller. সুপারভাইজার কন্ট্রোল করবে। প্রথমে বলা Leader, ছিল guide, সুপারভিশন ইজ নট and কন্ট্রোল, leader. গাইড অ্যান্ড লিডার। সুপারভিশন মানেই তো প্রথমে বলা ছিল, একদম শুরুতেই দেখো লেখা ছিল সুপারভিশন ইজ নট কন্ট্রোল। সুপারভিশন কি করবে, গাইড করবে এবং সঠিক লিডার। দ্য বেস্ট টেকনিক টু প্রমোট প্রফেশনাল গ্রোথ ইজ।
প্রফেশনাল গ্রোথ মানে নিজের ইমপ্রুভমেন্ট করার জন্য কি করবে অ্যাজ এ সুপারভাইজার? Workshop and seminar. Work, অবশ্যই ওয়ার্কশপ আর সেমিনার। workshop, workshop, আর কোশ্চেন নাম্বার 7, দ্য প্রিন্সিপাল অফ ইম্পার্সিয়ালিটি ইমপ্লাইজ পক্ষপাতিত্ব। Supervisor should not be biased. should not be biased. should not be biased. Question number 8, which of the following is an example of follow up supervision? Follow up supervision মানে কি? Option A. ফলো আপ সুপারভিশন মানে কি কাজের ডে বাই ডে প্রোগ্রেস হচ্ছে কিনা সেটাকে রেকর্ড করা, তাহলে চেকিং দ্য প্রোগ্রেস আফটার প্রোভাইডিং গাইডেন্স। তারপরে হচ্ছে দ্য ডিউটি অফ মেনটেনিং রেকর্ড অফ সুপারভিশন ফলস আন্ডার দ্য ডিউটি অফ মেনটেনিং রেকর্ড। Option B. রেকর্ড Record and keeping responsibility. ভেরি গুড। কোশ্চেন নাম্বার, দ্য আলটিমেট গোল অফ সুপারভিশন ইন ফিজিক্যাল এডুকেশন। Quality improvement in program and performance. Option A. ভেরি গুড। বেশ, এই হলো 10টা প্রশ্ন ছিল এখানে। এরপরে আমরা নেক্সট যে টপিকে যাব সাব ইউনিট 5, সেটা হচ্ছে ফ্যাসিলিটি ম্যানেজমেন্ট। তার মধ্যে প্ল্যানিং, প্রসেসিং, মেনটেনিং ফ্যাসিলিটি, ইনডোর আউটডোর ফ্যাসিলিটি, প্ল্যানিং ম্যানেজমেন্ট, স্পোর্টস ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড ম্যানেজমেন্ট রেকর্ড। এখন সবার আগে এগুলো পড়ার আগে আমাদেরকে জানা দরকার ফ্যাসিলিটি ম্যানেজমেন্টটা কি। ফ্যাসিলিটি ম্যানেজমেন্ট মানে কি, এই যে আমরা যে ফিজিক্যাল এডুকেশনে ফ্যাসিলিটি যে বিভিন্ন যে সুযোগ সুবিধাগুলো আছে সেগুলো হতে পারে ইনডোর, হতে পারে সেগুলো আউটডোর, বা যে বিভিন্ন যে ইকুইপমেন্ট গুলো আছে সেগুলোকে কি করব, ফ্যাসিলিটি মানে কি সেইগুলোর সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করব। এবং কিসের জন্য রক্ষণাবেক্ষণ করব, যাতে একটা নির্দিষ্ট প্ল্যান মাফিক সেগুলোকে রক্ষণাবেক্ষণ করব এবং সেগুলোকে যাতে ডেভেলপ করা যায়, সঠিকভাবে ব্যবহার করা যায়, করার জন্য সেগুলোকে তার যে বিভিন্ন যে ফ্যাসিলিটি গুলো আছে যা সেই পরিকাঠামো গুলোকে সুস্থভাবে নিশ্চিত করাই হচ্ছে এই ফ্যাসিলিটি ম্যানেজমেন্টের মূল কাজ। এখন এই যে আমাদের যে শারীরিক শিক্ষায় বা ফিজিক্যাল এডুকেশনে সেখানে কি করবো, এই যে আমাদের বিভিন্ন যে সকল সুযোগ সুবিধাগুলোকে আছে, যে সমস্ত ইনডোর হতে পারে, আউটডোর হতে পারে, বিভিন্ন প্রকার ইকুইপমেন্ট হতে পারে, সেইগুলো কি করব, সঠিকভাবে ব্যবহার করব, সঠিকভাবে যাতে মেনটেনেন্স রক্ষণাবেক্ষণ করা যায়। করে কেন করব, যাতে আমাদের যে সুযোগ সুবিধাগুলো সেইগুলোকে আমাদের যাতে পারফরমেন্স বা কোনো একটা কাজের ইমপ্রুভমেন্ট ঘটাতে যাতে সাহায্য করে। এখন শারীরিক শিক্ষায় এই যে ফ্যাসিলিটি ম্যানেজমেন্ট ইন ফিজিক্যাল এডুকেশন কি বলছে, ইজ টু দ্য প্রসেস। কিসের প্রসেস? অফ প্ল্যানিং, ডেভেলপিং, ইউটিলাইজিং, মেনটেনিং অ্যান্ড ইভ্যালুয়েটিং। কি কি করছে দেখো, ফ্যাসিলিটি ম্যানেজমেন্ট কি করছে, একটা প্রসেস যার মাধ্যমে আমরা কি করবো, কোনো কিছুকে প্ল্যান করব, ডেভেলপ করব, ইউটিলাইজ করব, মেনটেনেন্স করব, ইভ্যালুয়েট করব। কিসের করব? ফর অল টাইপ অফ ফ্যাসিলিটি। দেখো, ফর অল ফ্যাসিলিটি, আমরা যদি অল সমস্ত ফ্যাসিলিটিকে দুভাগে ভাগ করি, ইনডোর আউটডোর, ইউজ ফর ফিজিক্যাল অ্যাক্টিভিটি অ্যান্ড স্পোর্টস। এই যে আমাদের শারীরিক শিক্ষা কারিকুলামের মধ্যে যে সকল সমস্ত যে সুযোগ সুবিধাগুলো আছে, যে সমস্ত ইকুইপমেন্ট গুলো আছে, সেগুলো কি করবো, সঠিকভাবে আমরা প্ল্যানিং করব, কিভাবে সেগুলোকে ডেভেলপ করা যায়, কিভাবে সেটাকে ব্যবহার করা যায়, কিভাবে সেটাকে মেনটেন করা যায়, কিভাবে সেটাকে আমরা মূল্যায়ন করা যায়। এই সমস্ত দিকগুলোকে যখন কাজ করছে সেটা হচ্ছে ফ্যাসিলিটি ম্যানেজমেন্ট। এটা কি করছে, ইট এনশিওর স্পোর্টস ফ্যাসিলিটি আর সেফ, একদম সেফ, যাতে কোনো রকম অসুবিধার সম্মুখীন না হয়। ফাংশনাল অ্যান্ড এফিসিয়েন্ট ফর অ্যাথলিট, এফিসিয়েন্ট ফর উপযুক্ত কাজের জন্য, স্টুডেন্ট অ্যান্ড দ্য কমিউনিটি। যে শারীরিক শিক্ষার সমস্ত কার্যক্রমকে এমন ভাবে আমরা রক্ষণাবেক্ষণ বা তৈরি করব যাতে খেলোয়াড় থেকে শুরু করে সাধারণ মানুষের জন্য সবার ক্ষেত্রে জন্য ওটা এফেক্টিভ এবং কার্যক্রম ভিত্তিক হয়, মানে উপযোগী। মূল কথা হচ্ছে সবার ক্ষেত্রে যেন সেটা উপযোগী হিসাবে করে তোলা যায়, সেটাই হচ্ছে ফ্যাসিলিটি ম্যানেজমেন্ট। এর মূল উদ্দেশ্য হচ্ছে কি, নিরাপদ এবং কার্যকর মানব সম্পদের কাঠামো নিশ্চিত করা। কারণ এই যে সঠিকভাবে সেটাকে নিয়ন্ত্রণ যদি আমরা না করতে পারি, রক্ষণাবেক্ষণ যদি ঠিকভাবে না করতে পারি, তাহলে কি হবে, এই ফ্যাসিলিটি আমরা কি দিতে পারবো সবাইকে, সোসাইটিকে বা অ্যাথলিটকে? কখনো দিতে পারবো না। তাহলে শারীরিক শিক্ষার যে সমস্ত সুযোগ সুবিধাগুলোকে আছে সেগুলোকে সঠিকভাবে প্ল্যান মাফিক সেটাকে ইউটিলাইজ করতে হবে, সেটাকে ডেভেলপ করতে হবে এবং সেটাকে মেনটেন করতে হবে এবং সেটাকে ইভ্যালুয়েট করতে হবে, যাতে এফিসিয়েন্টলি সবাই সেটাকে কি করতে পারে, ব্যবহার করার সুযোগ পেতে পারে।
সেটাই হচ্ছে ফ্যাসিলিটি ম্যানেজমেন্ট। এর উদ্দেশ্য কি? টু প্রোভাইড সেভ অ্যান্ড অ্যাডিকুয়েট স্পোর্টস ফ্যাসিলিটি, একদম পর্যাপ্ত সুযোগ সুবিধা প্রদান করা হচ্ছে ফ্যাসিলিটি ম্যানেজমেন্টের প্রধান কাজ। আর কি করবে? টু প্রপার ইউটিলাইজেশন অ্যান্ড অ্যাভেলেবল ফ্যাসিলিটি, ইয়েস, একদম সঠিকভাবে যে সুযোগ সুবিধা যেগুলো আছে সেগুলো যেন সঠিকভাবে ব্যবহার করা, সেগুলোকে সুনিশ্চিত করতে পারে। টু প্ল্যান ফর লং টার্ম ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, একটা প্ল্যান করতে হবে যাতে দীর্ঘমেয়াদী সেটাকে উন্নয়ন ঘটানো সম্ভব হয়। আর কি হবে? টু মেনটেন প্রিজার্ভ ফ্যাসিলিটি অ্যান্ড গুড কন্ডিশন, সেগুলোকে সঠিকভাবে যত্ন করে রক্ষণাবেক্ষণ করতে হয় যাতে লং টার্মের জন্য একটা ভালো অবস্থায় সেটাকে সার্ভিস প্রোভাইড করতে পারে। আর কি করতে হবে? টু প্রমোট পার্টিসিপেশন অ্যান্ড পারফরমেন্স ইন স্পোর্টস, একদম যাতে সেগুলোকে ব্যবহার করে যাতে সোসাইটি বলো বা খেলোয়াড় বলো সবার ভিতর কি হবে, তাদের কর্মক্ষমতা অর্থাৎ তাদের পারফরমেন্সকে ডেভেলপ করার সুযোগ হয়। আর কি হবে? টু এনশিওর ফিনান্সিয়াল এফিসিয়েন্সি অ্যান্ড ফ্যাসিলিটি, এইগুলো যদি সঠিক ব্যবহার করি, ঠিকভাবে যদি রক্ষণাবেক্ষণ করি, তাহলে কি হবে? আমাদের আর্থিক সুরক্ষা প্রোভাইড করবে, এক্সট্রা যে এক্সপেন্ডিচার সেগুলোকে রক্ষা করতে সাহায্য করবে। এই হচ্ছে মূলত অবজেক্টিভ। এর কতগুলো ফেজ আছে, এর ধাপগুলো কি কি? ফ্যাসিলিটি ম্যানেজমেন্ট এক, প্ল্যানিং ফেজ, একদম লক্ষ্যটাকে স্থির করতে হবে, লক্ষ্যটাকে স্থির রেখে একদম সেই মতো করে আমাদেরকে প্ল্যান করতে হবে, আমার কি প্রয়োজন সেই মতো করে, উদ্দেশ্য কি সেই মতো করে প্ল্যানটাকে ডিজাইন করা দরকার। তারপরে কি করবো? প্রোভাইডিং পারচেস, একদম তার জন্য যা যা আমাদের প্রয়োজনীয় যে সমস্ত জিনিসগুলো আছে সেই মতো করে আমাদের হতে পারে ল্যান্ড, হতে পারে আমাদের কোনো ইকুইপমেন্ট, হতে পারে কোনো ফান্ড, সেগুলোকে কালেক্ট করার চেষ্টা করতে হবে। তারপরে কি হচ্ছে? কনস্ট্রাকশন ফেজ। কনস্ট্রাকশন ফেজ মানে এইবার অ্যাকচুয়াল সেগুলোকে কালেক্ট করার পর সেগুলোকে স্থাপন করতে হবে, তৈরি করতে হবে। হতে পারে কোনো একটা খেলার মাঠ আমরা তৈরি করবো, তাহলে মাঠটা প্রথমে পারচেস করবো, এই মাঠটাকে এবার কি করবো? খেলার উপযুক্ত হিসাবে তৈরি করবো। তারপরে কি আছে? মেনটেনেন্স ফেজ। এইবার শুধুমাত্র যে তৈরি করে দিলেই তো হবে না, সেখানে সঠিকভাবে কি করতে হবে? মেনটেনেন্স করতে হবে, নিয়মিত সেটাকে রিপেয়ার করতে হবে, ক্লিনিং করতে হবে, হ্যাঁ, এভরিথিং ফ্যাসিলিটি সেটাকে বজায় রাখতে হবে। আর সবার লাস্ট কি করতে হবে? তার ইভ্যালুয়েশন করতে হবে, তার কোয়ালিটিকে ইভ্যালুয়েশন করতে হবে, যে ব্যবহারের পরে সেটাকে ব্যবহারযোগ্য হলো কিনা, তার মান নিরাপত্তা করতে হবে। তাহলে এইগুলো হচ্ছে কি ফ্যাসিলিটি ম্যানেজমেন্টের একটা ধাপ। এখন এই যে এর জন্য কি কি প্ল্যানিং আমাদের করা দরকার? সবার আগে কি করবে? প্রয়োজনটাকে নির্ধারণ করা, সাইট সিলেকশন করা, কোথায় কি হবে, হ্যাঁ, বাজেট করা, এবং সেই মতো করে নকশা তৈরি করা, অ্যাপ্রুভাল করা, এবং তার জন্য অ্যাপ্রুভাল কি হায়ার অথরিটির কাছ থেকে করতে হবে, সুপারভিশন ইন্সপেকশন করা, এবং হ্যান্ড ওভার এবং ইউটিলাইজেশন সবার লাস্টে সেটাকে কর্তৃপক্ষের কাছে। এই যে সুযোগ সুবিধাগুলো ফিজিক্যাল এডুকেশনে, সেগুলো মূলত দুভাবে করা, একটা হচ্ছে ইনডোর ফ্যাসিলিটি, একটা হচ্ছে আউটডোর ফ্যাসিলিটি। ইনডোর মিনস যেগুলো চার দেয়াল বা ছাদের নিচে হয়, সেগুলো কোনগুলো? জিমনাসিয়াম, মাল্টিপারপাস হল, যোগা রুম, ওয়েট ট্রেনিং রুম, সুইমিং পুল, অডিটোরিয়াম ইত্যাদি। আউটডোর কি? যেগুলো নর্মাল প্লে গ্রাউন্ড, প্লে ফিল্ড, ট্র্যাক অ্যান্ড ফিল্ড, ফুটবল গ্রাউন্ড, ক্রিকেট পিচ, টেনিস, ব্যাডমিন্টন কোর্ট, সেগুলো অনেক সময় টেনিস ব্যাডমিন্টন কোর্ট এগুলো আজকাল ইনডোর হয়ে গেছে, তবু এখন ইন্টার আউটডোর দুটো আছে। তাহলে এই দু ধরনের ফ্যাসিলিটি আছে। এখন এর কি প্রসিডিওর আছে? এক, এইগুলোর প্রয়োজন মতো সেগুলোকে আমাদের প্রয়োজনটাকে খুঁজে বের করতে হবে, প্রপার স্পেসিফিকেশন আমাদেরকে তৈরি করতে হবে যে আমি কি করতে চাইছি, তার জন্য বাজেট অ্যালোকেশন করতে হবে, সেই মতো করে টেন্ডার দিতে হবে, পারচেস করতে হবে, সেগুলোকে রেকর্ড করতে হবে। এইগুলোকে মেনটেনেন্স করার জন্য, এই ফ্যাসিলিটি গুলোকে মেনটেনেন্স করার জন্য আমাদের আরো কতগুলো যে জিনিসগুলোকে আমাদেরকে মাথায় রাখতে, সেগুলোকে মাথায় রাখতে কি? এক হচ্ছে প্রিভেন্টিভ মেনটেন্স। প্রিভেন্টিভ মেনটেন্স মানে আমাদের রেগুলার সেটাকে পরিদর্শন করতে হবে, যাতে কোনো প্রকার ক্ষয়ক্ষতি হচ্ছে কিনা, কোনো কিছু ভেঙে গেল কিনা, নষ্ট হচ্ছে কিনা, সেগুলোকে মাথায় রাখতে হবে। কারেক্টিভ মেনটেনেন্স, কারেক্টিভ মানে যদি কোনো কিছু নষ্ট হয়ে যায়, ক্ষতিগ্রস্ত হয়ে যায়, সেগুলোকে কি হবে? ইমিডিয়েট সেগুলোকে রিপেয়ার করার চেষ্টা করতে হবে, হ্যাঁ। আর একটা হচ্ছে অপারেশনাল মেনটেনেন্স। অপারেশনাল মেনটেনেন্স মানে কি? ডেইলি পরিষ্কার করতে হবে ইকুইপমেন্ট গুলোকে, ডেইলি সেটাগুলোকে রক্ষণাবেক্ষণ করতে হবে। আর একটা শিডিউল মেনটেনেন্স, একটা নির্দিষ্ট স্পেসিফিক, যে সপ্তাহে হতে পারে, উইকলি হতে পারে, মান্থলি হতে পারে, হ্যাঁ, 3 মাস পরে হতে পারে, এবং সেগুলো নির্ধারিত নিয়ম অনুযায়ী রুটিন মাফিক সেগুলোকে মেনটেনেন্স করতে হবে। আর এটা কি? সেফটি মেনটেনেন্স। এর জন্য বিভিন্ন প্রকার যে সেফটি নিড আছে, যেমন আমাদের এই যে ধরো চেকিং ফায়ার, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল সেফটি, এই সমস্ত দিকগুলো ঠিক মতো আছে কিনা সেদিকে বজায় রাখতে। আর প্ল্যানিং ফর ক্রিয়া পরিকল্পনা ব্যবস্থাপনা, মেনটেনেন্স অফ রেকর্ড। হ্যাঁ, এই জায়গা দেখো, এই যে ম্যানেজমেন্ট অফ রেকর্ড, কিভাবে সেগুলোকে আমরা রেকর্ড করব। ফার্স্ট হচ্ছে একটা ইনভেন্টারি রেকর্ড আমাদেরকে রাখতে। ইনভেন্টারি রেকর্ড মানে কি?
একদম ডিটেলস ইকুইপমেন্টের কথা, ইকুইপমেন্ট আছে, তার কোয়ালিটি কেমন, তার কন্ডিশন কেমন, সমস্ত কিছু এই ইনভেন্টরি রেকর্ডে কিন্তু রেকর্ড রাখতে হবে। আর একটা হচ্ছে মেনটেনেন্স রেকর্ড। মেনটেনেন্স মানে কি, কতগুলো জিনিস আমাদেরকে মেরামত করতে হবে, কতগুলো সার্ভিসিং এর জন্য দিতে হবে, তার সঠিক ইন্সপেকশন করার জন্য মেনটেনেন্স রেকর্ড করতে হবে। আরো আছে কি ফিনান্সিয়াল রেকর্ড, এই যে পারচেস করার জন্য তার যে বিল, তার যে বাজেট, কত টাকা খরচ হলো, এক্সপেন্ডিচার, সেগুলোকে আমরা ফিনান্সিয়াল রেকর্ড করতে হবে। ইউজেস রেকর্ড মানে কি, ইউজ মানে কি কোনটা ব্যবহারের সুবিধা মতো ব্যবহার হচ্ছে, একদম যেটা ডে বাই ডে ব্যবহার হচ্ছে সেই জিনিসগুলো তার সঠিকভাবে রেকর্ড করতে হবে। এবং সবার লাস্ট কি সেফটি অ্যান্ড অ্যাক্সিডেন্টাল রেকর্ড, সেগুলোর যে ডিটেলস, তার যদি কোনো ইনস্ট্রুমেন্টের কোনো বা হয়ে যায়, সেটা ব্যবহার করার ফলে যদি কোনো চোট আঘাত আসে, তার যে বীমা, এই ইকুইপমেন্ট অনেক সময় না আমরা বিভিন্ন যে ইন্স্যুরেন্স গুলো করি, ঠিক ওরকমই অনেক দামি দামি ইকুইপমেন্ট, সেগুলো অনেকটা ইন্স্যুরেন্স করা যায়, সেই ইন্স্যুরেন্স গুলো করে রাখতে হবে, সেগুলোকে আবার সঠিকভাবে সেগুলোকে রেকর্ড করতে হবে। এখন এর ইম্পর্টেন্স কি কি আছে, এক, প্রমোট করবে এফেক্টিভ টিচিং লার্নিং, এনশিওর করবে সেফটি অ্যান্ড কমফোর্ট ফর ইউজেস। যদি আমরা সঠিকভাবে সেটাকে রক্ষণাবেক্ষণ না করতে পারি, ধরো আমাদের যে আমরা একটা প্লে গ্রাউন্ড, আউটডোর ফ্যাসিলিটি, মাঠ যদি দীর্ঘদিন মাঠকে নিয়মিত রক্ষণাবেক্ষণ না করা হয়, সেই মাঠ কি খেলার উপযুক্ত হবে? কখনোই তো হবে না। যদি উপযুক্ত না হয়, তাহলে কি এফেক্টিভ টিচিং ট্রেনিং প্রোভাইড করতে পারবে সেই প্লেগ্রাউন্ড? কখনোই করতে পারবে না। সেটা কি আমাদের সেফটি প্রোভাইড করবে? কখনোই করতে পারবে না। তাহলে কখন করবে? যখন আমাদের ফ্যাসিলিটি ম্যানেজমেন্টকে আমরা ঠিকভাবে ইউটিলাইজেশন করতে পারবো। আর কি করবে? প্রিভেন্ট করবে ওয়েস্টেজ ইকুইপমেন্ট অ্যান্ড ফান্ড। ইয়েস, আমরা যদি সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করি, তাহলে আমাদের ওয়েস্ট মানে আমাদের খরচ কম হবে, অপচয় রোধ করবে। আর এনহ্যান্স করবে পার্টিসিপেশন অ্যান্ড পারফরমেন্স। অনেকে কি হবে, এগুলো থেকে মোটিভেট হবে, তার ফলে কি হবে, পারফরমেন্স ডেভেলপ হওয়া সাহায্য হবে। আর কি করবে? হেল্পস ইন লং টার্ম ইনস্টিটিউশনাল প্ল্যানিং, একটা দীর্ঘদিন একটা প্রতিষ্ঠানের দীর্ঘদিন পরিকল্পনা করতে সহায়তা করবে। আর কি করবে? ইমপ্রুভ ইমেজ অ্যান্ড রেপুটেশন অফ দ্য ইনস্টিটিউশন। একটা প্রতিষ্ঠানে যদি ভালো জিনিসপত্র দীর্ঘদিন ধরে বজায় থাকে, যে না ওইখানকার ওই ইনস্টিটিউশনের ইকুইপমেন্ট গুলো খুব ভালো, ওখানে খুব সুন্দর রক্ষণাবেক্ষণ করে রাখা আছে, তাহলে সেগুলো কি করবে? একটা প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি করতে সাহায্য করবে। এখন এই হলো ফ্যাসিলিটি ম্যানেজমেন্ট। এই ফ্যাসিলিটি ম্যানেজমেন্টের কিছু এমসিকিউ এখানে দেওয়া আছে, দেখো। The main aim of facility management in physical education is, ফিজিক্যাল এডুকেশনের ফ্যাসিলিটি ম্যানেজমেন্টের মূল লক্ষ্য কি? অপশন ডি। Maintenance of sports infrastructure. ভেরি গুড। কোশ্চেন নাম্বার 3, ইনডোর ফ্যাসিলিটি ইনক্লুড? Gymnasium. সরি স্যার। কোশ্চেন নাম্বার 2, which of the following is not a phase of facility management? অপশন Distributions of medals. সি স্যার। Distribution of medal. Very good. Question number 4, the process of acquiring land, equipment, funds for sports is called? Procurement. B, option B. Very good. Question number 5, preventive maintenance means? Regular. Option B. Regular inspection and prevent damages. Question number 8, maintenance in indoor sports facility should be? Indoor facility কিভাবে মেইনটেনেন্স করবে? বলো। Periodic. অপশন Periodic and professional. Periodic and professional. Question number 6, record keeping in facility management is improvement because? Record keeping in facility management is important It help because financial. Option A. accountability and future planning. Future. Question number 7, in infrastructure planning, drainage and lighting are considered under? In infrastructure planning, Finance. স্যার সেফটি অ্যান্ড ইউজেবিলিটি। Safety and usability. অবশ্যই সেফটি এন্ড ইউজেবিলিটি। এই হলো মূলত 10টা প্রশ্ন, সেগুলোকে তোমরা করে নেবে। এরপরে যেটা আসছি আমরা ইউনিট 6-এ, যেখানে বলেছে রোল অফ কোর্স ম্যানেজার। আমরা যে ম্যানেজার বারবার বলি, ম্যানেজমেন্ট করতে গেলে কোনো কিছুকে ম্যানেজ করা, সেই এবার যে ম্যানেজার, যে ব্যক্তিটাই সমস্ত কিছুকে ম্যানেজ করবে,
তার কি রোল, তার কি ভূমিকা, সেটা সম্পর্কে আমাদেরকে জানতে হবে। কি কি জানবো? এক হচ্ছে ইন্টারপার্সোনাল রিলেশনশিপ, ইনফর্মাল ডিসিশন মেকিং, ম্যানেজিয়াল স্কিল, টেকনিক, হিউম্যান অ্যান্ড কনসেপচুয়াল, কোয়ালিটি অ্যান্ড কোয়ালিফিকেশন অফ স্পোর্টস ম্যানেজার। এখন অ্যাজ এ রোল অফ স্পোর্টস ম্যানেজার বলতে আমরা কি বুঝি বা কি? দেখো, যে ম্যানেজার হবে সে কি করবে? সে একটা তার মধ্যে একটা রেসপন্সিবল, কি করবে? সমস্ত কাজগুলোকে প্ল্যান মাফিক সেগুলোকে করা, সেগুলোকে সুন্দরভাবে অর্গানাইজ করা, সেগুলোকে সুন্দরভাবে লিড করা এবং সমস্ত ফ্যাসিলিটি সমস্তগুলোকে সঠিকভাবে কি করবে? কন্ট্রোল করবে। এবং করবে কেন করবে? যাতে তার যে লক্ষ্য, সেই লক্ষ্যগুলো সমস্ত কাজটাকে সঠিক সময়ের মধ্যে স্মুথলি সেটাকে পারফর্ম করতে সুবিধা। সেটাই হচ্ছে ম্যানেজারের রোল। এখন সেই জন্য দেখো কি লিখেছি, স্পোর্টস ম্যানেজার ইজ রেসপন্সিবল ফর প্ল্যানিং। সঠিক পরিকল্পনা সে করবে, সেটাকে অর্গানাইজ করবে, লিডিং করবে, কন্ট্রোলিং করবে, কিসের প্রতি? অল স্পোর্টস রিলেটেড অ্যাক্টিভিটি ইনক্লুডিং ফ্যাসিলিটি, টিমস, স্টাফ, বাজেট। অ্যাজ এ ম্যানেজার তার যে সমস্ত স্টাফ মেম্বার থাকবে, সেই বা একটা যে সমস্ত খেলাধুলো করতে গেলে ফিজিক্যাল এডুকেশন স্পোর্টস ফিল্ডে সমস্ত যে কারিকুলাম গুলো আছে সেগুলো কি করে? সঠিকভাবে সেটাকে প্ল্যানিং করবে, প্ল্যানিং করে সেই প্ল্যান মাফিক সেগুলোকে দায়িত্বগুলোকে অর্গানাইজ মানে বন্টন করবে, সেটাকে সঠিকভাবে নিজে একা দায়িত্ব থেকে সেগুলোকে লিড করবে এবং সেগুলোকে সুষ্ঠুভাবে কন্ট্রোল করে সেই কাজটাকে, মূল যে লক্ষ্য সেই লক্ষ্যটাকে হাসিল করার চেষ্টা করবে। সেটাই হচ্ছে অ্যাজ এ ম্যানেজারের কাজ। এখন সেই জন্য বলছে হি এনশিওর স্মুথ ফাংশনিং অফ স্পোর্টস অর্গানাইজেশন অ্যান্ড প্রমোট অ্যাথলেটিক পারফরমেন্স। কি কি করবে? একটা স্মুথ ফাংশন করবে একটা অর্গানাইজেশন অ্যান্ড পার্টিসিপেশন অ্যান্ড স্পোর্টস ডেভেলপমেন্ট। এই যে ধরো যে আমরা বিভিন্ন সময় বিভিন্ন কম্পিটিশনে যাই, সেই কম্পিটিশন থেকে খুব স্মুথ ভাবে বা তোমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরো অ্যানুয়াল অ্যাথলেটিক মিট বা কলেজ ইন্টার কলেজ বিভিন্ন টুর্নামেন্ট, তোমাদের কারো একজনের দায়িত্ব দেওয়া থাকে, সে কি করে? স্মুথলি বিভিন্ন গ্রুপে ভাগ করে নিজে একা সমস্ত দায়িত্বগুলোকে বন্টন করে প্ল্যান মাফিক সেই কাজটাকে স্মুথলি করছে। সেটাই হচ্ছে কি অ্যাজ এ ম্যানেজার, সেই সমস্ত কাজগুলোকে সে একদম সুন্দরভাবে প্ল্যান মাফিক সেটাকে সুন্দর করছে। এখন এই ম্যানেজারের কতগুলো রোল, ভূমিকা আছে, যে এই কাজটাকে যদি আমরা সুন্দরভাবে করতে চাই তাহলে কি করতে হবে, কি কি আমাদের দায়িত্বগুলো পালন করা উচিত। সেজন্য বলছে মেন রোল অফ স্পোর্টস ম্যানেজার। এক হচ্ছে কি ইন্টারপার্সোনাল রোল। ইন্টারপার্সোনাল রোল মানে কি? এজ এ ম্যানেজার তাহলে কি হবে? ইন্টারভিউ সরাসরি তুমি কি করবে? যে খেলোয়াড় থেকে শুরু করে কোচ হতে পারে বা বিভিন্ন স্পন্সর হতে পারে, সবার সাথে কি হবে? একটা কমিউনিকেশন থাকবে, সবার সাথে কি হবে? একটা সুসম্পর্ক বজায় রাখতে হবে। ভালো সম্পর্ক যদি সবার সাথে বজায় না থাকে তাহলে কি স্মুথলি সেই কাজটা পারফর্ম করা সম্ভব? কখনো না। তাহলে ইন্টারপার্সোনাল রোল মানে কি? সবার সাথে ইন্টারপার্সোনাল রিলেশনশিপ যাতে খুব ভালো হতে হয়। আর হচ্ছে কি ইনফরমেশন রোল। ইনফরমেশন মানে কি? সমস্ত ইনফরমেশন, খেলার সময়সূচি থেকে শুরু করে পারফরমেন্স, কিভাবে সেই কাজটাকে হবে, সমস্ত তথ্য তার মতো আগে থেকে প্ল্যানিংটা করা থাকবে এবং সেগুলোকে প্ল্যানিং মাফিক সেগুলোকে বিশ্লেষণ করে এবং তার সেগুলো কি করবে? ইনফরমেশন গুলোকে বাইরে যে আদার্স যে মেম্বার গুলো আছে তাদেরকে প্রোভাইড করবে। সেই জন্য বলছে ইনফরমেশন রোল। মানে আর কি হবে? ডিসিশন মেকিং। ইয়েস, যে কোনো প্রকার সিদ্ধান্ত, যে কোনো পরিস্থিতির সাপেক্ষে যে কোনো সমস্যা যদি আসে সেই সমস্যাকে সমাধান করতে গেলে সেগুলোকে তার একটা ডিসিশন মেকিং পাওয়ার কিন্তু অ্যাজ এ ম্যানেজারে থাকতে হবে। তাহলে কি কি? দেখো তিনটে দিক। এক, ইন্টারপার্সোনাল রিলেশনশিপ, সবার মধ্যে একটা সুসম্পর্ক বজায় থাকতে হবে। ইনফরমেশন, সমস্ত কিছু ইনফরমেশন তাকে আগে থেকে জানতে হবে এবং তার মধ্যে কি হবে? একটা ডিসিশন মেকিং পাওয়ার কিন্তু থাকতে হবে। এখন এই ইন্টারপার্সোনাল রোলটাকে যদি আমরা আরেকবার দেখার চেষ্টা করি, ইন্টারপার্সোনাল রোল মানে তার মধ্যে কি কি কোয়ালিটি থাকতে হবে। ভেরি গুড পয়েন্ট। হ্যাঁ, একটা হচ্ছে কি ফিগার হেড মানে কি? সে একটা নেতা, একটা বিভিন্ন অনুষ্ঠান বা বিভিন্ন যে সবাই আমরা কি হয় কেউ একজন প্রতিনিধিত্ব করে না, এক্ষেত্রেও অ্যাজ এ ম্যানেজার কি সমস্ত কাজটাকে স্পোর্টস ফিল্ডে সেগুলোকে প্রতিনিধিত্ব করবে। মানে কি একটা নেতা, সে নিজে দাঁড়িয়ে থেকে অন্য অন্য তার স্টাফ, সাপোর্টিং যে স্টাফ, হ্যাঁ, সবার মধ্যে একটা স্মুথলি ফাংশন রান করবে। অনেকে একটা লিডারশিপের কাজ করবে। সেই রকম লিডার অন্যভাবে আমি আবার দুরকম ভাবে লিখেছি। লিডার মানে কি? সবার ভিতর একটা সম্পর্ক বজায় রেখে কোচ হতে পারে, খেলোয়াড় হতে পারে, আদার্স স্টাফ মেম্বার হতে পারে, সবার মধ্যে একটা কি হবে? একটা কোঅর্ডিনেট তৈরি করবে, সবার মধ্যে একটা মোটিভেট তৈরি করে তাদের মধ্যে একটা কাজ করবে। আর হচ্ছে কি লাইসেন্স মানে কি? সংযোগকারী, সবার ভিতরে একটা সুসম্পর্ক বজায় রাখবে, একটা সমন্বয় তৈরি করতে সাহায্য করবে। সেটা হতে পারে মিডিয়া, হতে পারে আদার্স কোনো স্পন্সর, আদার্স কোনো কোচ, খেলোয়াড়, সবার মধ্যে কি করবে? সবার মধ্যে একটা বন্ডিং এটা তৈরি করতে সাহায্য করবে। এক্সাম্পল, স্পোর্টস ম্যানেজার কোঅর্ডিনেটিং বিটুইন টিম, কোচ and sports federation for tournament registration.
টুর্নামেন্ট রেজিস্ট্রেশন করার জন্য কি করবে ম্যানেজারের ভূমিকা কি? এই যে কোচের সাথে এন্ড স্পোর্ট যে ফেডারেশন যে অর্গানাইজেশন আছে তাদের মধ্যে একটা সম্পর্ক, একটা ইন্টারাকশন তৈরি করতে সাহায্য করে ম্যানেজার। ইনফরমেশন দলের মধ্যে কি কি করবে? মনিটর, ইনফরমেশন মানে কি সঠিকভাবে সেটাকে মনিটরিং করবে। ডিসক্রিমিনেশন, বিভিন্ন তথ্য সেগুলোকে বিতরণ করবে। আর কি করবে? স্পোকেন পার্সন, স্পোক পার্সন মানে কি প্রত্যেকের সাথে একটা কমিউনিকেশন, একটা প্রধান বক্তা হিসাবে নিজেকে উপস্থাপন করবে। সেটা কি বলছে দেখো, এ ম্যানেজার ব্রিফিং দ্য মিডিয়া অ্যাবাউট টিম কনফারেন্স স্পোর্টস ডেভেলপমেন্ট প্রোগ্রাম, সমস্ত কিছু আগে ম্যানেজার সেগুলো করবে। আর লাস্ট যেটা ছিল ডিসিশন মূলক রোল, ডিসিশন নিতে হবে কি হবে? হ্যাঁ, এন্টারপ্রাইনিয়ার মানে কি একটা উদ্যোক্তা হবে, একটা যে কোনো প্রকার নতুন কাজ শুরু করার আগে, শুরু করার জন্য সবসময় নিজেকে তার কর্মসূচি নতুন পরিকল্পনা মাফিক সেই কাজটাকে শুরু করার জন্য উদ্যোক্তার মতো থাকে একটা উদ্যোক্তা। আর যে ডিস্টারবেন্স হ্যান্ডেল, আর যে কোনো প্রকার সমস্যা বাধা আসতে বলে যাতে সেগুলোকে একদম সঠিকভাবে যুক্তিসঙ্গতভাবে সেগুলোকে সমাধান করতে পারে। হ্যাঁ, রিসোর্স অ্যালোকেশন, সঠিকভাবে সেগুলোকে বন্টন, যত দায়িত্ব বলো কাজ বলো সেগুলো ভাবে দায়িত্ব অনুযায়ী সেগুলোকে বন্টন করতে হবে। নেগোসিয়েশন মানে প্রত্যেকের সাথে একটা আলোচনা করতে হবে, দল টিম হতে পারে, স্পন্সর হতে পারে, আদার্স কোনো হতে পারে, সবার ভিতরে কি করবে একটা চুপ আলোচনার মাধ্যমে কোনো একটা প্রবলেমকে সমাধান করবে। এগুলো যে অ্যাজ এ ম্যানেজারের তার যে কোয়ালিটি, তার রোল। এখন এই ম্যানেজারের জন্য এই কাজগুলো করতে গেলে ম্যানেজারের আবার কিছু কিছু পার্সোনাল স্কিল কোয়ালিটি থাকা দরকার। একটি টেকনিক্যাল স্কিল, টেকনিক্যাল স্কিল মানে এই যে তার যে বর্তমান দিন যে ফিজিক্যাল এডুকেশন বা স্পোর্টস ফিল্ডে যে মডার্ন যে ইকুইপমেন্ট, যে নলেজ, নতুন নতুন যে তথ্য ইনফরমেশন রুল হতে পারে, টেকনিক হতে পারে, সেই সমস্ত গুলোকে সঠিকভাবে জানতে হবে। সেগুলোকে নতুন নতুন ইকুইপমেন্ট গুলো সম্পর্কে, নতুন নতুন প্রযুক্তি সম্পর্কে যথেষ্ট ধারণা কিন্তু অ্যাজ এ ম্যানেজারের থাকা দরকার। হিউম্যান স্কিল, মানবিক দক্ষতা মানে কি প্রত্যেক মানুষের সাথে একটা সুসম্পর্ক বজায় রাখতে গেলে কি করতে হবে? তাদের মতো করে সবাইকে যাতে মোটিভেট করতে যায়, সবার সাথে যেন একটা কোঅপারেশন ভালো থাকে, হ্যাঁ, একটা কমিউনিকেশন যেন একটা সুন্দরভাবে অন্যের সাথে কথা বললে এই যে কমিউনিকেশন স্কিল সেগুলোকে যাতে অ্যাজ এ ম্যানেজারের মধ্যে যদি থাকে তাহলে কিন্তু সেই কাজগুলোকে সুস্থভাবে করতে হবে। কনসেপচুয়াল স্কিল, ধারণাগত কনসেপচুয়াল মানে কি যে সমগ্র বিষয় সম্পর্কে সেগুলোকে বোঝা এবং সেই মতো করে তার যে নলেজ সেগুলোকে যাতে সবার ভিতর সেই ধারণাগুলোকে প্রোভাইড করতে পারে। যার ফলে কি হয়, যেমন একটা ধরো একটা টুর্নামেন্ট করতে গেলে কত টাকা খরচ হতে পারে, সেই মতো করে একটা বাজেট তৈরি করা, সেই মতো করে একটা স্ট্র্যাটেজি তৈরি করা, সেই মতো করে প্ল্যান তৈরি করা। তাহলে এইগুলো কি যদি কনসেপচুয়াল না থাকে, টুর্নামেন্ট তৈরি করতে গেলে কত টাকা খরচ, এগুলো কি অ্যাজ এ ম্যানেজার যদি না থাকে তাহলে কি তার প্ল্যান মাফিক কাজটাকে করতে পারবে? করতে পারবে না। তাহলে দেখো মূলত দেখো টেকনিক্যাল স্কিল, হিউম্যান স্কিল, কনসেপচুয়াল স্কিল, এই সমস্ত দিকগুলো কিন্তু একজন ম্যানেজারের থাকা দরকার। এখন একটা এক্সাম্পল আমরা দিচ্ছি টেকনিক্যাল স্কিল, হিউম্যান স্কিলের মধ্যে দেখো ডিজাইনিং করবে ট্রেনিং শিডিউল ইউজিং পারফরমেন্স অ্যানালিটিক্স সফটওয়্যার, ম্যানেজিং ইকুইপমেন্ট এক্সেট্রা। হিউম্যান স্কিলের মধ্যে কি করবে? মোটিভেটিং অ্যাথলিট করবে, রিসলভ দ্য কনফ্লিক্ট, যদি কোনো সমস্যা হয় সেগুলোকে দ্বন্দ্ব মেটানোর চেষ্টা করবে। কনসেপচুয়াল স্কিল মানে কি যে একটা স্পোর্টস ইভেন্ট অ্যালোকেশন অফ দ্য বাজেট, একটা স্পোর্টস টুর্নামেন্ট অর্গানাইজ করতে গেলে কি পরিমাণ অর্থের প্রয়োজন হয়, কত টাকা খরচ হতে পারে, তার প্ল্যান কি, সেই প্ল্যান। এখন এর ইম্পর্টেন্স কি করবে? এনশিওর করবে এফেক্টিভ প্ল্যানিং, অর্গানাইজিং এন্ড এক্সিকিউশন অফ স্পোর্টস প্রোগ্রাম, যে কোনো স্পোর্টস প্রোগ্রামকে সঠিকভাবে বাস্তবে নিশ্চিত করার জন্য একটা সুন্দর প্ল্যান করবে। ডিসিশন মেকিং এন্ড প্রবলেম সলভিং, আর কি হবে? ইমপ্রুভ করবে কমিউনিকেশন এন্ড কোঅর্ডিনেশন, হেল্প করবে কি অপটিমাইজেশন ইউটিলাইজেশন অফ দ্য রিসোর্স, বিল্ড করবে লিডারশিপ কোয়ালিটি। এটা গেল তো অ্যাজ এ ম্যানেজার। এবার যদি আমরা দেখি কোয়ালিটি অফ এ গুড স্পোর্টস ম্যানেজার, কি কি কোয়ালিটি থাকা দরকার? এক, লিডারশিপ এবিলিটি, লিডারশিপ মানে কি সবাইকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা, হ্যাঁ, সবাইকে মানিয়ে চলে একটা কাজ করার ক্ষমতা, সেটা থাকা দরকার। ডিসিশন মেকিং স্কিল থাকা দরকার। কমিউনিকেশন স্কিল, ভেরি গুড পয়েন্ট। কমিউনিকেশন স্কিল যদি অ্যাজ এ ম্যানেজারের মধ্যে না থাকে, ম্যানেজারের কাজ কি? সবাইকে ম্যানেজ করা, সবাইকে হ্যান্ডেল করা, তার জন্য কি তার মধ্যে কমিউনিকেশন স্কিল হতে পারে। ইন্টিগ্রিটি এন্ড অনেস্টি, ইয়েস, লিডারশিপ হতে গেলে সবার আগে কি হতে হবে? সততা এবং নিষ্ঠা থাকতে হবে। নলেজ অফ স্পোর্টস সায়েন্স অ্যান্ড ল, ইয়েস, সায়েন্স, ক্রিয়া বিজ্ঞান এবং তার যে বিভিন্ন নিয়ম কানুন আছে সেগুলোর প্রতি যথেষ্ট জ্ঞান থাকা দরকার। অর্গানাইজেশন এবিলিটি, সমস্ত কাজকে সঠিকভাবে পরিকল্পনা মাফিক সেই কাজকে এফিসিয়েন্টলি করার দক্ষতা থাকাতে হবে। অ্যাডাপ্টেবিলিটি মানে কি যে কোনো পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নেওয়ার মতো ক্ষমতা রাখতে হবে। আর ফাইনালি ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট স্কিল, বাজেটকে সঠিকভাবে রূপায়ণ করার যে ক্ষমতা সেটা। এখন এই করতে গেলে কি কি কোয়ালিফিকেশন একজন ম্যানেজারের থাকা দরকার?
সেই ম্যানেজারে কি কি থাকতে হবে? এক হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন, ইয়েস, মিনিমাম তাই কি হবে, মাস্টার ডিগ্রি হতে হবে ফিজিক্যাল এডুকেশন বা যে কোনো প্রকার কোচিং ফিল্ড থেকে কোচিং করতে হবে। এই যে প্রফেশনাল ফিল্ড আছে, এক্সপিরিয়েন্স থাকা দরকার, পার্সোনাল ট্রেড থাকা দরকার। তার মধ্যে কি থাকে? কনফিডেন্স, লিডারশিপ, কমিউনিকেশন, ডিসিশন মেকিং, প্রবলেম সলভিং এবিলিটি। এই হচ্ছে তার কোয়ালিফিকেশন। একজন ম্যানেজার হতে গেলে এই কোয়ালিফিকেশন গুলো থাকা দরকার। কারণ এখান থেকে কিছু এমসিকিউ প্রশ্ন আছে। আমরা যদি এগুলোকে এটা বলো, which of the following is an interpersonal role of course manager? Interpersonal role. লিডার, না, পারস্পরিক সম্পর্ক। Entrepreneur. অবশ্যই এন্টারপ্রেনিউর। 5 নম্বর বলো, which manager skill most important for top level sports manager? Most important for top level sports manager. Technical. টেকনিক্যাল না কনসেপচুয়াল না কনসেপচুয়াল, বলো। কনসেপচুয়াল, টপ লেভেল স্পোর্টস ম্যানেজার। কনসেপচুয়াল হয়ে যাবে, টেকনিক্যালের প্রয়োজন নেই, কমিউনিকেশনের প্রয়োজন নেই। বলো, এখানে উত্তর করা আছে কনসেপচুয়াল, তো হবে তিনটেই। ঠিক আছে, অল অফ দি অ্যাবাভ এখানে থাকা দরকার ছিল। হিউম্যান স্কিল ইন স্পোর্টস ম্যানেজমেন্ট রেফার্স টু, হিউম্যান স্কিল ইন স্পোর্টস ম্যানেজমেন্ট। ability to work with people effectively. ভেরি গুড। এটা বলো, স্পোর্টস ম্যানেজার প্ল্যানিং লং টার্ম ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজি ডেমোস্ট্রেট। লং টার্ম ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজি, স্ট্র্যাটেজি কখন ডেভেলপমেন্ট করতে পারবে? Technical skill. টেকনিক্যাল স্কিল কি স্ট্র্যাটেজি ডেভেলপ করবে? টেকনিক্যাল মানে কি? সেগুলো বিভিন্ন প্রকার ইকুইপমেন্ট, বিভিন্ন প্রকার যে সমস্ত মডার্ন সায়েন্টিফিক টেকনোলজি আছে সেগুলোকে সঠিকভাবে পরিচালনা করা। ডেভেলপমেন্ট লং টার্ম স্ট্র্যাটেজি ডেভেলপমেন্ট মানে কি? দীর্ঘ সময় একটা পরিকল্পনা করবে। দীর্ঘ সময় পরিকল্পনা করতে গেলে তার ভিতর কি হবে? তত্ত্বগত ধারণা থাকা দরকার। তাহলে তার মধ্যে কি কনসেপচুয়াল স্কিল যদি না থাকে তাহলে কি লং টার্ম Conceptual. করতে পারবে? কনসেপ্ট তো থাকা দরকার বিষয় সম্পর্কে। এটাকে বলো মোটিভেটিং অ্যাথলিট, কোচ অ্যান্ড স্টাফ প্রাইমারিলি পার্ট অফ। ম্যানেজারের কিসের ভূমিকা? মোটিভেটিং করবে অ্যাথলিট, কোচ অ্যান্ড স্টাফের মধ্যে। কিসের মধ্যে পড়ে এগুলো? ম্যানেজারের যে রোল গুলো আছে কোন রোলের মধ্যে পড়ে? ম্যানেজারের যে রোল গুলোকে আমরা Option সবার option B. অবশ্যই অপশন বি, ইন্টারপার্সোনাল রিলেশনশিপ। তার মধ্যে সবার সাথে একটা সম্পর্ক, অ্যাথলিট, কোচ, স্টাফ প্রাইমারিলি, এদের এগুলোর মধ্যে একটা কি সম্পর্ক তৈরি করবে কে? ইন্টারপার্সোনাল রিলেশনশিপ। এটা বলো, হোয়াট qualification is most commonly required for sports management? Sports manager, sorry. Option B. Option BP8 B. hospital. Question number 14. Which managing skill is equally important for all level of sports management? Which managing skill equally important for at all level of sports management? Conceptual. Conceptual, technical, দুটোই হতে পারে। অল লেভেল বলেছে, উত্তর কি আছে? হিউম্যান স্কিল হতে পারে, হিউম্যান অ্যানালিটিক্যালও হতে পারে। এরকম ভাবে আলাদা আলাদা করে দেওয়া আছে। এইসব প্রশ্ন আসলে সেখানে অল অফ দি অ্যাবভ লেখা থাকবে, চাপ নেই। আচ্ছা, যদি না থাকে all of the above তখন কনফিউজ তো হবে প্রচুর। কনফিউজ তো হবেই।
কনফিউজ হতে গেলে তোমাকে তোমার নিজের দৃষ্টিকোণ কিন্তু যদি এইভাবে 4টা অপশন থাকে তাহলে কোনটা বেশি এফেক্ট, মানে কোনটার দিক দিয়ে বেশি এক্ষেত্রে হতে বলেছে পারে মনে হচ্ছে ডিপ জোর দিচ্ছে? ম্যানেজিং স্কিল ইজ ইকুয়ালি ইম্পর্টেন্ট, একদম সমানভাবে ইম্পর্টেন্ট ফর অল লেভেল অফ স্পোর্টস ম্যানেজমেন্ট। অল লেভেল অফ স্পোর্টস ম্যানেজমেন্ট মানে অ্যাজ এ ম্যানেজার আর যে সমস্ত দিকগুলোকে ডেভেলপ করছে কোন কোয়ালিটির মাধ্যমে। আমরা এবার যদি এক এক করে বুঝি, টেকনিক্যাল কি করবে, সে শুধু তার নতুন নতুন ইকুইপমেন্ট, নিউ টেকনোলজি, নতুন নতুন সম্পর্কে জানবে। কনসেপচুয়াল মানে কি, বিষয়গত সম্পর্কে পরিষ্কার ধারণা, কিভাবে খেলা, তার স্ট্র্যাটেজি, তার প্ল্যান ইত্যাদি। অ্যানালিটিক্যাল মানে কি, সে শুধু পারফরমেন্সকে অ্যানালিসিস করবে। হিউম্যান মানে কি পরস্পরের সাথে সম্পর্ক বজায় রাখা। অল লেভেল অফ ইমপ্রুভমেন্ট, অল লেভেল এই যে অ্যাজ এ ম্যানেজার সে যদি পরস্পরের সাথে কমিউনিকেশনের মাধ্যমে সবার ভিতর বন্ডিং না তৈরি করতে পারে, এবার ধরো কেউ ম্যানেজার হলো, তার কথা কেউ শুনছে না, তাহলে কি তার যে প্ল্যানিং, সেই প্ল্যানিং কি সুস্থভাবে সেই প্ল্যানিংটাকে সাকসেস হওয়া সম্ভব? সম্ভব কি সম্ভব না? না। না। সেক্ষেত্রে বলা হয়েছে যে স্কিল ইজ ইকুয়ালি ইম্পর্টেন্ট ফর অল লেভেল, সেই ক্ষেত্রে হিউম্যানকে এখানে উত্তর করা আছে, সেই পার্সপেক্টিভকে বিচার করে। ক্লিয়ার? ওকে স্যার। প্ল্যানিং এ ট্রেনিং প্রোগ্রাম ডেমনস্ট্রেট হুইচ স্কিল? প্ল্যানিং এ ট্রেনিং প্রোগ্রাম ডেমনস্ট্রেট হুইচ স্কিল? টেকনিক্যাল স্কিল, হিউম্যান স্কিল, কনসেপচুয়াল স্কিল, ডিসিশন মেকিং রোল? টেকনিক্যাল টেকনিক্যাল স্কিল। এটা বলো, which of the following managing skill helps to visualize entire organization and interrelationship? টেকনিক্যাল না, এখানে বলছে কনসেপচুয়াল। ভিজুয়ালাইজ মানে মেন্টালি সেটাকে ভিজুয়ালাইজ করছে, মানে কনসেপচুয়াল যদি না থাকে সেটা মেন্টালি ভিজুয়ালাইজ করবে, সেই জন্য কনসেপচুয়াল বলছে। আরেকটা প্রশ্ন কোথায় একটা ছিল, সেটার প্রশ্ন কোথা থেকে একটা সেটের প্রশ্ন রাখা ছিল, দেখছি পরের পার্টে হয়তো থাকলেও থাকতে পারে। এরপরে ইউনিট 7 আমরা যদি দেখি, যে ইভেন্ট ম্যানেজমেন্ট প্রিন্সিপাল, প্ল্যানিং, চেকলিস্ট, রিহার্সাল আর এক্সিকিউশন, রিপোর্টিং, ফলো আপ দ্য প্রসিডিউর, মানে ইভেন্ট ম্যানেজমেন্ট সম্পর্কে আমরা বিস্তারিত আমরা যদি এবার একটুখানি দেখেন। ইভেন্ট ম্যানেজমেন্ট কি? ইভেন্ট ম্যানেজমেন্ট ও সিম্পল কি, একটা প্রসেস, যে প্রসেসে কি হলো, শারীরিক শিক্ষা বা খেলাধুলার সমস্ত রকম কার্যক্রমকে একটা নির্দিষ্ট প্ল্যান মাফিক সেটাকে পরিকল্পনা করবে এবং সেটাকে বাস্তবায়ন করায় এবং বাস্তবায়ন করবে, করাই হচ্ছে মূল কাজই হচ্ছে একটা ইভেন্ট ম্যানেজমেন্টের মূল লক্ষ্য। তাহলে ইভেন্ট ম্যানেজমেন্ট কি? ইভেন্ট ম্যানেজমেন্ট কোনো কিছুকে ম্যানেজ করা। কি ম্যানেজ করবে? ফিজিক্যাল এডুকেশন বা শারীরিক শিক্ষার যে সমস্ত কোর্স, অর্গানাইজেশন বা কারিকুলাম হবে সেগুলোকে ম্যানেজ করা। কিভাবে ম্যানেজ করবে? একটা প্ল্যান মাফিক সেটাকে ম্যানেজ করবে, সেটাকে অর্গানাইজ করবে, সেটাকে এক্সিকিউটিভ করবে, সেটাকে সঠিকভাবে মনিটরিং করবে এবং ফাইনালি সেটাকে ইভ্যালুয়েটিং করবে। ইভ্যালুয়েট করবে ফিজিক্যাল এডুকেশন, স্পোর্টস এর যে সমস্ত প্রোগ্রাম গুলো হয়, সেটাই হচ্ছে মূল ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ। সেই জন্য বলছে, দেখো, ইভেন্ট ম্যানেজমেন্ট রেফার্স টু দ্য প্রসেস অফ প্ল্যানিং, অর্গানাইজিং, এক্সিকিউটিং, মনিটরিং এন্ড ইভ্যালুয়েটিং স্পোর্টস এন্ড ফিজিক্যাল এডুকেশন ইভেন্ট। ইট এনশিওর দ্যাট ইভেন্ট রান স্মুথলি। ইয়েস, ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ কি? সেইগুলো যাতে, এই যে ফিজিক্যাল এডুকেশন যে সমস্ত প্রোগ্রাম, সেগুলো যাতে স্মুথলি রান করে, অবজেক্টিভ, তার যে স্পেসিফিক উদ্দেশ্য সেটা যাতে ফুলফিল করে, এন্ড প্রোভাইড পজিটিভ এক্সপিরিয়েন্স ফর পার্টিসিপেশন এন্ড স্পেকটেটার্স, মানে যারা অংশগ্রহণ করবে তাদের মধ্যে যেটা পজিটিভ অ্যাটিটিউড তৈরি হয়, প্লাস যে সমস্ত দর্শক তাদের মধ্যে যদি একটা পজিটিভ অ্যাটিটিউড তৈরি হয়। এই যে বর্তমান দিনে বিভিন্ন স্কুল বা বিভিন্ন যে কম্পিটিশন গুলো হয়, কি হয়, এই ইভেন্ট ম্যানেজমেন্ট বিভিন্ন কোম্পানি আছে, তারা এই স্পোর্টসটাকে কি হয়, অর্গানাইজ করে।
তারা কি করে, স্পোর্টসটাকে অর্গানাইজ করে। এই যে বিভিন্ন প্রকার এখন ম্যানেজমেন্টের ইভেন্ট ম্যানেজমেন্ট বলে এমবিএ কোর্স করানো হয়, তাদের মূল কাজ কি, সেই কম্পিটিশনটাকে ভেন্যু ঠিক করা, কোথায় কম্পিটিশন হবে সেই কম্পিটিশন ঠিক করা, দর্শকদের কোথায় বসবে, সমস্ত সুযোগ সুবিধা তারা সেগুলোকে তৈরি করে কি, তারা একটা নির্দিষ্ট প্ল্যান করে, প্ল্যান মাফিক সেগুলোকে তৈরি করে সেটাকে এক্সিকিউট করে। তাদের বিভিন্ন কমিটি আছে, কেন, যাতে স্মুথলি সেই প্রোগ্রামটা রান করতে পারে। সেটাই হচ্ছে ইভেন্ট ম্যানেজমেন্ট। সিম্পল ইভেন্ট ম্যানেজমেন্ট কি, কোনো একটা ইভেন্টকে সঠিকভাবে সেই ইভেন্টটাকে কমপ্লিট করাই হচ্ছে ইভেন্ট ম্যানেজমেন্টের মূল কাজ। এর মূল নীতিগুলো কি কি, এক ক্লিয়ার অবজেক্টিভ, ইভেন্ট ম্যানেজমেন্ট করছে তার একটা স্পেসিফিক উদ্দেশ্য থাকবে, একদম প্রতিটি ইভেন্ট যেগুলো হবে তার নির্দিষ্ট লক্ষ্য দেখা যাবে, কি করার জন্য সেই ইভেন্টটাকে করা হচ্ছে। আর কি হবে, প্রপার সঠিক প্ল্যানিং থাকা দরকার, এখন বাজেট থাকা দরকার, এবং কোঅর্ডিনেশন, সব থেকে বড় জিনিস কোঅর্ডিনেশন থাকা দরকার, সেফটি অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট থাকা দরকার। এই তো ধরো একটা ইভেন্ট ম্যানেজমেন্ট করার পর তুমি একটা সংস্থাকে একটা ধরো কম্পিটিশনের দায়িত্ব দিয়ে দিলে, তারা সেটাকে কম্পিটিশনটাকে করছে, সেখানে প্রপার সেফটি ব্যবস্থার জন্য ব্যবস্থাপনা থাকে। আর কি থাকে, টাইমলিসনেস, নির্দিষ্ট সময় মাফিক যেন সেটাকে বাস্তবায়ন করা সম্ভব হয়, এবং ইভ্যালুয়েশন, সঠিকভাবে যত ইভেন্টের ফলাফল মূল্যায়ন করা সম্ভব হয়। তাহলে এইগুলো মাথায় রেখে মূলত এই ইভেন্ট ম্যানেজমেন্ট করা হয়, তার কতগুলো নীতি। এখন স্টেপস গুলো কি কি, এক প্ল্যানিং করতে হবে, নির্দিষ্ট লক্ষ্যটাকে চিহ্নিত করা, সেই মতো করে বাজেট তৈরি করা, সেই মতো করে তার কর্মসূচি প্ল্যানিং করা, সেটা হচ্ছে ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ। চেকলিস্ট প্রিপারেশন, চেকলিস্ট মানে কি, লিস্ট অল টাস্ক, রেসপন্সিবিলিটি এন্ড ম্যাটেরিয়াল রিকোয়ার্ড। কি করবে, নিয়মিত সকল কাজ ঠিকমতো বন্টন হয়েছে কিনা তার একটা দায়িত্ব তৈরি করা। রিহার্সাল মানে কি, সম্ভাব্য, আগে একটা যে আমরা বলি না যে কোনো কাজ করার আগে আমরা প্রিলিমিনারি সেটাকে ভাবি বা আগে করে নিই, একটা ট্রায়াল দিয়ে নিই কোনো পারফরমেন্স নেওয়ার আগে, সেই সমস্যাগুলোকে, রিহার্সাল মানে কি, সেখানে কোন কোন সমস্যাগুলো উদ্ঘাটন হতে পারে সেগুলোকে চিহ্নিত করা। আর শিডিউল মানে কি, নির্দিষ্ট একটা টাইম শিডিউলের মধ্যে যাতে সেই কাজটাকে শেষ করা যায় তার একটা পুনরাবৃত্তি করা। এক্সিকিউশন মানে কি, সঠিক পরিকল্পনা মাফিক সেটাকে বাস্তবায়ন করতে চেষ্টা করতে হবে। মনিটরিং ফিডব্যাক, সঠিকভাবে সেটাকে পর্যবেক্ষণ করতে হবে, এবং সেটাকে যাতে কাজটা ঠিক মতো হচ্ছে কিনা, প্রত্যেকের সাথে কোনো রকম সমস্যা হচ্ছে কিনা সেগুলো করতে হবে। আর ফলো আপ প্রসিডিউর মানে কি, কালেক্ট করবো ফিডব্যাক। ভেরি গুড, একদম কাজের শেষে ফিডব্যাক কালেক্ট করতে হবে যে কাজটা ঠিক মতো হয়েছে কিনা, পারফরমেন্স অ্যানালাইজ করতে হবে, প্রিপেয়ার করবে পোস্ট ইভেন্ট রিপোর্ট, এবং ফাইনালি কি করতে হবে, একটা ইভেন্ট রিপোর্ট তৈরি করতে হবে। এবং এই ইভেন্ট ম্যানেজমেন্টে কতগুলো মূল বিষয় মাথায় রাখতে হবে, হচ্ছে কি, ভেন্যু সিলেকশন, ইকুইপমেন্ট অ্যান্ড লজিস্টিক, স্টাফ ভলেন্টিয়ার, কমিউনিকেশন, মার্কেটিং, প্রমোশন, রিস্ক ম্যানেজমেন্ট। এই সমস্ত দিকগুলো কিন্তু ইভেন্ট ম্যানেজমেন্টের মধ্যে করা হয়ে থাকে। কি করবে, দেখো, ভেন্যু, কোথায় কম্পিটিশনটাকে হবে, কোন ধরনের ইভেন্ট, সেই অনুযায়ী মাঠটাকে সিলেক্ট করতে হবে, ইনডোর না আউটডোর, সেখানে কোন কোন ফ্যাসিলিটি আছে ইত্যাদি। খেলতে গেলে সেখানে ইকুইপমেন্ট আর লজিস্টিক, আসলে সেই ইকুইপমেন্ট গুলো কতটা ব্যবহারযোগ্য সেটাকে চেক করা, সেখানে যাওয়ার জন্য কোনো সুযোগ সুবিধাগুলোকে নিশ্চিত করা, স্টাফ এবং ভলেন্টিয়ার, এবং সমস্ত দায়িত্বগুলোকে সঠিকভাবে সেগুলোকে বন্টন করতে হবে। হ্যাঁ, আর কি হবে, কমিউনিকেশন, প্রত্যেকের সাথে একটা অফিসিয়াল থেকে শুরু করে, মিডিয়া থেকে শুরু করে, দর্শক থেকে সবার মধ্যে একটা কমিউনিকেশন করতে হবে। মার্কেটিং, প্রমোশন, ইয়েস, সঠিকভাবে ইভেন্ট প্রচার করার জন্য কি করতে হবে, দর্শকদের কাছে যাতে তাদেরকে সেই ইভেন্টটাকে পৌঁছায়, এবং বিভিন্ন স্পন্সর যাতে সেখানে আসে তার জন্য সঠিকভাবে প্রচার করতে হবে। আর কি করতে হবে, রিস্ক ম্যানেজমেন্ট, যে কোনো জন্য জরুরি দুর্ঘটনা ঘটলে তার থেকে রক্ষা পাওয়ার যে ব্যবস্থাপনা সেগুলোকে করতে হবে। এই হলো মূলত ইভেন্ট ম্যানেজমেন্ট। ইভেন্ট ম্যানেজমেন্টের কতগুলো প্রশ্ন আছে দেখো। দ্য প্রাইমারি এম অফ ইভেন্ট ম্যানেজমেন্ট ইন স্পোর্টস, প্রাইমারি এম কি করবে, প্ল্যানিং অর্গান, আচ্ছা এটা কাটা হয়নি, প্ল্যানিং অর্গানাইজিং, এটা কাটা হয়নি, আচ্ছা এটা আর বলছি না। লাস্ট যেটা আরেকটা আছে, কোশ্চেন নাম্বার 8, এই সরি ইউনিট, সাব ইউনিট 8, এটা হচ্ছে পাবলিক রিলেশন। পাবলিক রিলেশন মানে কি, পরস্পরের সাথে কি করবে, কমিউনিকেট করবে, এবং যত ভালো আমি কমিউনিকেশন করতে পারবো তত কি হবে, আমার প্রতি মানুষের একটা ইতিবাচক সুসম্পর্ক বজায় থাকবে। এখন অ্যাজ এ ম্যানেজার, এই যে ম্যানেজারের কি হচ্ছে, পাবলিক রিলেশন তো দরকার। তাহলে এই যে পাবলিক রিলেশন মানে কি, পরস্পরের একটা যোগাযোগ, একটা মাধ্যম। সিম্পল এই জন্য বলেছি পাবলিক রিলেশন, PR দেখো শর্ট ফর্ম, ইজ দ্য প্রসেস, একটা পদ্ধতি, কি করবে, অফ স্টাবলিশিং এন্ড মেনটেনিং পজিটিভ রিলেশনশিপ
পজিটিভ সুসম্পর্ক বজায় থাকবে কাদের মধ্যে? বিটুইন অ্যান অর্গানাইজেশন অ্যান্ড ইটস স্টক হোল্ডার অ্যান্ড দ্য পাবলিক। তাহলে এই যে একটা অর্গানাইজেশনের মধ্যে একটা পারস্পরিক সম্পর্ক, যে সমস্ত স্টক হোল্ডার আছে তাদের মধ্যে, যে সমস্ত পাবলিক আছে তাদের মধ্যে কি হবে? পরস্পরের মধ্যে একটা সুসম্পর্ক বজায় রাখার একটা প্রসেস, একটা মাধ্যম। কি করছে? গুড কমিউনিকেশন, ইমেজ বিল্ডিং অ্যান্ড এফেক্টিভ ডিসক্রিমিনেশন অফ দ্য ইনফরমেশন টু অ্যাথলিট, অফিসিয়াল, স্পন্সর অ্যান্ড ফ্যান। সবার মধ্যে কি একটা গুড কমিউনিকেশন হবে, সবার মধ্যে একটা সুন্দর পজিটিভ ইমেজ বিল্ড হবে। হ্যাঁ, সবার ভিতরে বিভিন্ন রকম যে ডিসক্রিমিনেশন আছে ইনফরমেশন সম্পর্কে, ভুলভ্রান্তি তথ্য, সেগুলোকে দূর করতে সাহায্য করবে এই পাবলিক রিলেশন বা PR। তাহলে সিম্পল কি পাবলিক রিলেশন? কি পাবলিক রিলেশন হচ্ছে একটা মাধ্যম যেটা কি করবে? সবার ভিতরে একটা ইতিবাচক একটা সম্পর্ক স্থাপন করবে এবং কি করবে? যে ক্রিয়ার যে ভালো দিকগুলো সেগুলোকে, যে বিভিন্ন ভালো যোগাযোগ, সুনাম বৃদ্ধি বা বিভিন্ন প্রকার ভুল যে ইনফরমেশন তথ্যগুলো মানুষের মধ্যে ধারণা আছে সেগুলোকে দূর করবে কিভাবে? এই পাবলিক রিলেশন যত বেশি হবে ততই এই যে সম্ভাব্য নেগেটিভ ইম্প্যাক্ট গুলো আছে সেগুলো দূর হওয়ার চিন্তা হবে। এখন এই পাবলিক রিলেশন করার জন্য কতগুলো প্রিন্সিপালকে ফলো করে পাবলিক রিলেশন করা। এক হচ্ছে নিজেকে সবাই কি করতে হয়, ম্যানেজারকে হনেস্টি অ্যান্ড ট্রান্সপারেন্সি, একদম সত্য হতে হবে এবং স্বচ্ছ হতে হবে। কারণ পাবলিক রিলেশন মানে কি? এই যে জনসাধারণকে আমরা কি করবো? জনসাধারণের সাথে কি, জনসাধারণের প্রতি সবার আগে কি বিশ্বাসযোগ্যতা তৈরি করতে হবে। এবং তুমি যখন স্বচ্ছ না হও তাহলে কি তুমি জনগণের প্রতি, সোসাইটির প্রতি সেই বিশ্বাসযোগ্যতা তৈরি করতে পারবে না। আর কি করতে হবে? সেই সাথে একদম নির্ভুল সঠিক তথ্য কিন্তু সোসাইটি থেকে প্রোভাইড করতে হবে। সেটা হচ্ছে অনেস্টি অ্যান্ড ট্রান্সপারেন্সি। আর হচ্ছে কনসিস্টেন্সি। কনসিস্টেন্সি মানে কি? একদম সবার সাথে, একদম সমস্ত জায়গা, অল প্ল্যাটফর্ম, সবার সঙ্গে যাতে একটা সুসংগতি বজায় রেখে যাতে যোগাযোগকে স্থাপন করতে হবে। আর কি হচ্ছে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং। মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং মানে কি? একটা সবার সাথে যেন একটা পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে যাতে একটা সমস্ত কিছু তৈরি হয়, সেটা প্রতিষ্ঠান, কোনো একটা ইনস্টিটিউশন হতে পারে, এবং কোনো একটা পার্টিসিপেশন হতে পারে, দর্শক হতে পারে, সবার ভিতর কি একটা মিউচুয়াল পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে একটা সম্পর্ক করে তুলতে হবে। আর কি হচ্ছে প্রোঅ্যাক্টিভ কমিউনিকেশন। প্রোঅ্যাক্টিভ কমিউনিকেশন মানে কি? যাতে সমস্যা কোনো কিছু একদম সক্রিয়ভাবে যোগাযোগ করতে হয়, নিজের ইচ্ছায় সেখানে অ্যাক্টিভলি কোনো সমস্যা তৈরি হওয়ার আগেই যেন সেই জায়গাটায় একটা নিজে থেকে আগে থেকে উদ্যোগ নিয়ে যেন সেই সমস্যাটাকে সমাধান করতে হবে, যাতে কোনো পাবলিকের মধ্যে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং না হয়। আর কি রেসপন্সিভনেস। রেসপন্সিভনেস মানে কি? যে কোনো প্রকার প্রশ্ন বা কোনো প্রকার কোয়ারিজ আসলে দ্রুত সেগুলোকে যাতে সঠিকভাবে সেই রেসপন্স গুলোকে প্রতিক্রিয়া দেওয়া হয়, তার যাতে ব্যাখ্যা সেগুলোকে দেওয়া হয়। আর এথিক্যাল প্র্যাকটিস। এথিক্যাল প্র্যাকটিস মানে কি? বিভিন্ন বিভ্রান্তিকর এরিয়া নৈতিকতা বজায় রেখে একটা পেশাদারিত্ব বিহেভিয়ার যাতে করা হয়। আর কি হচ্ছে অডিয়েন্স ফোকাস। মূল লক্ষ্যই থাকবে পাবলিক রিলেশনের যাতে যারা অংশগ্রহণ, যে সমস্ত দর্শক, তাদের মতো করে যাতে চাহিদা সেটাকে যাতে পূর্ণ করা সম্ভব হয়। যদি স্বচ্ছতা না থাকে তাহলে কি সেই কাজটা সম্ভব? কখনোই সম্ভব না। এগুলো কতগুলো হচ্ছে প্রিন্সিপাল, যেটা হচ্ছে পাবলিক রিলেশন। এখন এখানে এর কতগুলো গুরুত্ব আছে। গুরুত্ব কি? প্রমোট পজিটিভ ইমেজ। ইয়েস, একটা সোসাইটির মধ্যে একটা ইতিবাচক মনোভাব বা ইমেজ বৃদ্ধি করতে সাহায্য করে। পাবলিক সাপোর্ট, যদি পজিটিভ ইমেজ থাকে তবেই পাবলিক সাপোর্ট পাওয়া সম্ভব। ইমপ্রুভ করবে কমিউনিকেশন। ইয়েস, এর মাধ্যমে কি হয়? সবার সাথে একটা মিডিয়া বলো, স্পন্সর বলো, দর্শক বলো, সবার মধ্যে কি হয়? একটা কমিউনিকেশন, একটা যোগাযোগের একটা মাধ্যম বৃদ্ধি। এর ফলে কি হবে? এনশিওর করে স্পোর্টসম্যানশিপ অপরচুনিটি। যে বিভিন্ন প্রকার যে স্পন্সরশিপ আছে তাদের মধ্যে কি হবে? সেখানে অনেকে আসবে সেখানে স্পন্সর করার জন্য। বিল্ড করবে ফ্যান লয়ালিটি। এরপরে তোমার সাথে কি ফ্যান ফলোয়ার বৃদ্ধি হওয়ার সুযোগ থাকবে। এফেক্টিভ ক্রাইসিস ম্যানেজমেন্ট, যে কোনো সংকটময় পরিস্থিতিকে মোকাবেলা করতে সাহায্য করবে। প্রমোট করবে ইভেন্ট সাকসেসফুলি। সমস্ত প্রকার যে কোনো প্রকার ইভেন্ট গুলোকে খুব সাকসেসফুলি সেগুলোকে প্রমোট করা, সেগুলোকে প্রচার করা খুব সুবিধা হবে। আর কি হবে? এনকারেজ করে স্পোর্টস পার্টিসিপেশন, খেলায় অংশগ্রহণ নিশ্চিত করবে। স্ট্রেন্থ করবে ইনস্টিটিউশনাল রেপুটেশন, একটা ইনস্টিটিউশনাল সুনাম বৃদ্ধি করতে সাহায্য করবে। সাপোর্ট লং টার্ম ডেভেলপমেন্ট, দীর্ঘমেয়াদী উন্নয়নের সহায়তা করবে। এখন কতগুলো জিনিস, যে মেথড অফ পাবলিক রিলেশন। পাবলিক রিলেশন করার মধ্যে কিভাবে মেথড গুলো কি কি এগুলোকে জানা দরকার। প্রেস রিলিজ আমরা সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে করতে পারি, প্রেস কনফারেন্সের মাধ্যমে করতে পারি, ইন্টারভিউর মাধ্যমে করতে পারি। এগুলো কি একটা মেথড। বিভিন্ন প্রকার নিউজ লেটারের মধ্যে করতে পারি। বর্তমান দিনে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু আমরা পরস্পরের মধ্যে যোগাযোগ করতে পারি। পাবলিক মিটিং করতে পারি, বিভিন্ন প্রকার স্পন্সর বন্ডিং এর মাধ্যমে করতে পারি, হ্যাঁ, কমিউনিটির মাধ্যমে করতে পারি, পাবলিকেশনের মাধ্যমে করতে পারি, রেডিও বা টেলিভিশনের মাধ্যমে
করতে পারি। টুল হিসাবে যদি দেখা হয়, টুল ফর পাবলিক রিলেশন এক হচ্ছে মিডিয়া রিলেশন, কর্পোরেট কমিউনিকেশন, ইভেন্ট ম্যানেজমেন্ট, ডিজিটাল প্ল্যাটফর্ম, হ্যাঁ, ফিডব্যাক মেকানিজম বা প্রমোশন মানে এই যে ফিডব্যাক মেকানিজম যদি আমরা বলি, অনেক সময় কি আমরা যখন ধরো আইপিএল খেলা দেখি, আমরা সেটা দেখি না যে বিভিন্ন প্রকার যারা সাংবাদিকরা তারা গিয়ে বিভিন্ন সময় বিভিন্ন রকম প্রশ্ন নিচ্ছে খেলা সম্পর্কে ইত্যাদি বিষয়গুলো, এগুলো কি এক একটা টুল যার মাধ্যমে কিন্তু আমরা এই কাজগুলোকে করতে পারি। কিন্তু এত কিছু সত্ত্বেও আর কিছু চ্যালেঞ্জেস আছে। কি কি চ্যালেঞ্জ? নেগেটিভ পাবলিসিটি, অনেক সময় ভুল প্রচার হওয়ার প্রবণতা থাকে, গুজব খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে, ক্রাইসিস যে কোনো সময় একটা খেলোয়াড় যদি কোনো একটা ইভেন্ট কোনো কারণে যদি বাতিল হয়ে যায়, হ্যাঁ, বা কোনো একটা যদি যে কোনো রকম সমস্যা যদি হঠাৎ করে সাডেনলি কোনো সমস্যা অ্যারাইজ হয়, সেই সমস্যা কিন্তু মোকাবিলা করা সমস্যা হতে পারে। আর হচ্ছে কি মিডিয়া অনেক সময় কি মিস ইন্টারপ্রেট করে, মিডিয়া অনেক সময় ভুল ভাবে সেটাকে ব্যাখ্যা করে পাবলিকের মধ্যে। কমিউনিকেশন ব্যারিয়ার, অনেক সময় কি হয় যোগাযোগের মধ্যে কিছু রকম সমস্যা হতে পারে, সেটা বিভিন্ন সময় ভুল বোঝাবুঝি বা ভাষাগত কিছু সমস্যার কারণে। মেনটেনেন্স করবে অডিয়েন্স ইন্টারেস্ট, অনেক সময় দীর্ঘ সময় যে আগ্রহ, দর্শকদের যে আগ্রহ সেটা বজায় রাখতে অনেক সময় সমস্যা হয়। র্যাপিড টেকনোলজি চেঞ্জেস, ডে বাই ডে এখন টেকনোলজি অনেক পরিমাণে ইমপ্রুভমেন্ট হয়ে যাচ্ছে, সেই দ্রুত প্রযুক্তির পরিবর্তনের কারণে অনেকটা প্রবলেম হতে পারে। মেনটেনেন্স করে ক্রিয়েটিভিটি, বিশ্বাসযোগ্যতার একটা অভাব হচ্ছে। স্পন্সর, স্টক হোল্ডার এক্সপেকটেশন, যারা স্পন্সর করছে তাদের তো একটা চাহিদা আছে, সেই চাহিদার কারণে অনেক সময় প্রত্যাশাগুলো একটা প্রবলেম হতে পারে। এবং গ্লোবালাইজেশন বা কালচারাল ডিফারেন্স, সোসাইটিতে অনেক রকম কালচারাল বেরিয়ার আছে, সেটা একটা পার্সোনাল রিলেশনশিপের একটা অন্যতম প্রবলেম। এরপরে যেটা আরেকটা আছে মাস মিডিয়া ইন স্পোর্টস, মিডিয়ায় গণমাধ্যম। মাস মিডিয়া কি? মাস মিডিয়া হচ্ছে এরা আপনার বৃহৎ জনগোষ্ঠীর কাছে যাতে একটা মাধ্যম, যে মাধ্যমের মাধ্যমে কি হয় বিভিন্ন প্রকার ভাবে সেই ইনফরমেশন গুলো, যেগুলো হতে পারে টেলিভিশন, হতে পারে রেডিও, হতে পারে ম্যাগাজিন, হতে পারে সোশ্যাল মিডিয়া, হতে পারে অনলাইন প্ল্যাটফর্ম, যেখানে কি হবে ইনফরমেশন গুলো খুব তাড়াতাড়ি একটা বৃহৎ জনগোষ্ঠীর কাছে পৌঁছে দেওয়া হচ্ছে এই মাস মিডিয়া বা গণমাধ্যম। এখন এই মাস মিডিয়া গণমাধ্যমের মধ্যে মূল কাজ কি হবে? তথ্য প্রচার করা, পাবলিক প্রমোশন করা, এডুকেশনাল শিক্ষাগত বিভিন্ন প্রকার সচেতনতা অ্যাওয়ারনেস করা, বিনোদন প্রদান করা, খেলার স্বীকৃতি প্রদান করা, স্পন্সর গুলোকে সেগুলো যাতে দেখা যায় সেগুলোকে, এবং সোশ্যাল এঙ্গেজমেন্ট করা যায়। এর জন্য টুল কি কি? এক হচ্ছে টেলিভিশন, রেডিও, নিউজ পেপার, সোশ্যাল মিডিয়া, ওয়েবসাইট, মোবাইল অ্যাপস ইত্যাদি বিষয়গুলো। এখান থেকে খুব একটা প্রশ্ন তোমাদের নেট সেট লেভেলে আসে না। এবার এর জন্য কোয়ালিফিকেশন কি দরকার? দেখো, এডুকেশনাল কোয়ালিফিকেশন, কমিউনিকেশন স্কিল, মিডিয়া নলেজ, পাবলিক রিলেশন, প্রফেশনাল এথিক্স, প্রবলেম সলভিং এবিলিটি ইত্যাদি বিষয়গুলো, এগুলোকে দরকার। এখান থেকে কিছু প্রশ্ন আছে, সেগুলোকে একটু বলো তোমরা যদি দেখো। হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য প্রাইমারি অবজেক্টিভ অফ পাবলিক রিলেশন ইন স্পোর্টস? ক্রীড়ায় জনসংযোগের মূল উদ্দেশ্য কোনটি? Building a positive Option- image and credibility. ভেরি গুড। কোশ্চেন নাম্বার 2, অ্যাকর্ডিং টু হেনরি, পাবলিক রিলেশন ইন স্পোর্টস, হেনরির মতে ক্রীড়ায় জনসংযোগ ব্যবহার সাহায্য করে? কি সাহায্য করবে? Increase করে sports participation and public support. এটা বলো। প্রেস রিলিজ ইজ টুল অফ পার্সোনাল রিলেশন ইউজ টু। প্রেস রিলিজ হলো জনসংযোগের একটি উপায় যা ব্যবহৃত হয় কি কাজে ব্যবহৃত হয়? প্রেস রিলিজ, প্রেস রিলিজ, প্রেস কনফারেন্স বলি না আমরা, কখন করা হয়? Share B, sir, of option B. অপশন share official information and media. কোশ্চেন নাম্বার 9, হুইচ পিয়ার মেথড হেল্পস টু ডাইরেক্টলি ইন্টারাক্ট উইথ জার্নালিস্ট? কোন জনসংযোগের মধ্য দিয়ে সংবাদ মাধ্যমের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে সাহায্য করে? Press conference. Question number 5, which of the following is not a method of PR in sport, personal relation in sports? Option C. Option C, very good. Question number 6, mass media in sports primarily serve to? গণমাধ্যমের প্রধান ভূমিকা হলো Option B. discriminate information, publicity and Information, publicity and audience. Which social media platform is commonly used for sports publicity? Facebook. Facebook. Question number 12, an advantage of using mass media in sports? Enhance the fan engagement and sponsorship visibility.
ethical person relation communication required. Ethics. ওই honesty and transparency. Transparency. 14. Which of the following is a challenge in sports peer মানে personal relation? Which of the following challenges? বাধা কোনটা? Negative publicity and crisis management. Very good. Which personal relation method create awareness among the public about fitness and health? Public meeting and social Option B. presence. Very good. The main principle of public relation is main principle. Build goodwill and maintain the ethical communication. Very good. ব্যাস এই হলো শেষ। এই হলো তোমাদের যে ম্যানেজমেন্টের আমি পড়ে পড়ে যাচ্ছি না, অপশন দেখে এ বি ভুলে যাই। হ্যাঁ বলো কি বলছো? এই হলো তোমাদের ম্যানেজমেন্টের যা সিলেবাস ছিল সেই সিলেবাস থেকে যা ছিল সেখান থেকে এখান থেকে মূলত একটা দুটো প্রশ্ন হয়তো পরীক্ষায় আসতে পারে, আসবে না? স্যার আসবে একটা না। কোশ্চেন ছিল স্যার। বলো 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 বলো। স্যার এখানে ফ্যাসিলিটি ম্যানেজমেন্ট থেকে আছে ইনডোর আউটডোর, এবারে ইনডোর আউটডোরের মধ্যে যেসব ফ্যাসিলিটি গুলো আছে ওইগুলো কি সম্বন্ধে আবার ডিপলি করতে হবে এগুলো? আরেকবার বলো। যদি যেমন যদি আসে এই যে যেমন হচ্ছে ইনডোর যদি বলি সুইমিং পুলের কি টোটাল কিছু করতে হবে স্যার? সেইটা আছে তোমাদের অন্য একটা ইউনিটে, সেগুলোকে আছে ডিটেলস অবশ্যই করতে হবে। সমস্ত ফ্যাসিলিটি গুলো, যে সুইমিং পুলটা কিভাবে তুমি রক্ষণাবেক্ষণ করবে, আর জলের মেজারমেন্টও থাকবে স্যার? মেজারমেন্টের একটা অন্য পার্ট, সেটা অন্য জায়গায় আছে, ইয়েস স্যার ইয়েস। সিলেবাসে অন্য একটা জায়গায় আছে। বলো এখান থেকে কোনো কোয়ারিজ কিছু তোমাদের আছে? না স্যার। বেশ, তোমাদের এর পরের যে ক্লাস,